আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল ক্লাসে চলে যাচ্ছি। তবে শুরুতেই একটু রিকোয়েস্ট করব যে এই গ্রুপে আজকের ক্লাসটিতে ঠিক এই মুহূর্তে এমন কেউ আছেন যারা একদম নতুন যুক্ত হয়েছেন, যদি থাকেন তাহলে একটু কমেন্টে জানিয়ে দেবেন। তবে আমি অধিকাংশকেই পুরাতন দেখতে পাচ্ছি, যারা আমাদের যে 1 নম্বর গ্রুপটিতে ছিলেন, স্পটনিক যে 10 যে গ্রুপটি ছিল। ওকে, তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় এখন প্রবেশ করব। যেহেতু আজকে আমরা সূচক নিয়ে কথা বলবো, সূচক সম্পর্কে একটি আইডিয়া আমরা মূলত এর পূর্বেই টুকটাক জেনেছি বলতে আসলে এই সূচক আইডিয়াটা কি আমি আজকে একদম ডিটেলস আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেব। আমি যদি আপনাকে বলি যে এটা 8, একে যদি আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে? 2 4 2 2, অর্থাৎ 8 এর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে হবে আমার 3টা 2 চলে আসছে। ঘটনাক্রমে আমার 3টা 2 আমি পেয়েছি। এখন সূচকের কনসেপ্টটা হচ্ছে মূলত যে কোনো সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর আপনি যে উৎপাদকগুলি পাবেন সেগুলি যদি দেখুন সেম টাইপের হয়, অর্থাৎ যে কোটা সেম টাইপের হবে, যেমন এখানে 2 1টা 2টা 3টা 2 আছে, তার মানে আপনি সূচকের ভাষায় এই কনসেপ্টটাকে এভাবে লিখবেন 2 পাওয়ার 3। অর্থাৎ কোনো কিছুর উপর পাওয়ার থাকার অর্থ হচ্ছে যে যেমন এখানে 3 আছে, এর মানে আমাদের এটিকে বলা হবে, এখানে চিন্তা করতে হবে যে এখানে 2 আছে 3টা, অর্থাৎ এখানে এটাকে ভাঙালে আমরা 8 পাবো। ওকে, অর্থাৎ ঠিক এই কনসেপ্টটাকে তাহলে আমরা আরও অন্যভাবেও চিন্তা করতে পারি। সেটি যদি আপনি গাণিতিক ভাষায় চিন্তা করেন তাহলে এখানে 2 1টা 2 1টা 2 1টা, যদিও আমাদের কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 1 হয়, অর্থাৎ ওই সংখ্যাটা যদি 1টা হয় তাহলে তার উপর আমরা 1 সাধারণত লিখি না, কিন্তু এখানে তাহলে ধরেন আমি 1টা লিখলাম শুধু এই কারণেই আপনারা যাতে কনসেপ্টটা বুঝতে পারেন। অর্থাৎ তাহলে আমার যদি 2 হয়, এখানে একটা এখানে একটা এখানে একটা, তাহলে আমি মানে গাণিতিক ভাষায় যদি এভাবে সমাধান করি তাহলে 2 এর পাওয়ার 3 আমরা এভাবে পাবো। ওকে, অর্থাৎ মৌখিক হিসেবেও পাবেন, এভাবেও পাবেন। এখন এই মেথডটা কেন ফলো করি আমরা? কারণ হচ্ছে গণিতে তো এত সহজ সরল সংখ্যা থাকে না, অনেক সময় জটিল সংখ্যা থাকে, তখনও আমরা যাতে ওই জটিল সমস্যাগুলোও আমরা সহজে সমাধান করতে পারি, এই কারণে আমরা কিছু সূত্র নিয়ে কাজ করি, যে সূত্রগুলোকে আমরা সূচকের সূত্রাবলী হিসেবে চিনি, যেগুলো নিয়েও আমি আজকে কথা বলবো। ওকে, এখন মূলত লক্ষ্য করেন যে এই যে আমি 2 পাওয়ার 3 লিখলাম, এটা আমরা জানি যে 2 এর পাওয়ার কিউব অর্থাৎ ঘন, এটা আমরা স্বাভাবিকভাবে ঘন হিসেবেই চিনি। তবে যাই হোক, আমরা সূচকের ভাষায় যদি একে চিন্তা করি, আমাদের এটি হচ্ছে মূলত ভিত্তি, যেটা নিচে থাকবে এটি হচ্ছে মূলত ভিত্তি, আর এটিকে আমরা কি বলবো? পাওয়ার বলবো। আমি আবারও বলছি, একে আমরা কি বলবো? পাওয়ার বলবো। আর যদি বাংলা বলি তাহলে এই ক্ষেত্রে আমি একে শক্তি বলতে পারি, অথবা আমরা একে ঘাত বলতে পারি। ঘাত শব্দটার সাথে কিন্তু আমরা পূর্বের ক্লাসেই আলহামদুলিল্লাহ পরিচিত, মানে আমরা এর পূর্বে আমরা জেনেছি ঘাতকে এক ঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। আমি কিন্তু বলেছিলাম যে এক্সের উপর 2 থাকা মানে এখানে এক্সের ঘাত কয়টা? 2টা। এই হচ্ছে আমরা যাকে পাওয়ার হিসেবে চিনি, সেটি হচ্ছে মূলত ঘাত। সেক্ষেত্রে এই ধরনের সমীকরণকে আমরা দ্বিঘাত, যদি এক্স পাওয়ার 2 দিয়ে আমরা কোনো সমীকরণ দাঁড় করাই, সেই ক্ষেত্রে তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। কথাটা ক্লিয়ার? এখন মূলত আমরা দুটো বিষয় জানলাম। একে আমরা সাধারণত যেভাবে কনসেপ্টটাকে আমরা লিখি, আপনি বিভিন্ন বইতে পাবেন যে a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে আমি যদি বলি যে a কে, এটাকে আপনি মানে পড়লেন, ঠিক আছে, a টু দি পাওয়ার n, কিন্তু কনসেপ্টটা কি? এটা হচ্ছে a এর nতম ঘাত, অর্থাৎ a এর ঘাত সংখ্যা হচ্ছে কয়টা? nটি। কথাটা ক্লিয়ার? তো এই ক্ষেত্রে আমরা যদি তাহলে ধরেন 7 টু দি পাওয়ার 5 বলি, তাহলে আপনারা দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে এখানে আমার ঘাত কত, প্লিজ। আমি আজকে সহজ প্রশ্ন দিয়েই আপনাদের আলোচনাটা শুরু করতে চাচ্ছি, এবং সহজ প্রশ্ন থেকে আমরা স্টেপ বাই স্টেপ একটু ডেপথে পৌঁছতে চাচ্ছি। ওকে, দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে এখানে 7 এর পাওয়ার 5, তাহলে এই ক্ষেত্রে আমার ঘাত কত।
ওকে, অসাধারণ অসাধারণ, সবাই কমেন্টে জানাচ্ছেন যে আমাদের ঘাত হচ্ছে সরাসরি কত 5। গুড, অসাধারণ। এখন আমরা কিছু কনসেপ্ট দাঁড় করাবো যেগুলি আমাদের জন্য খুবই খুবই জরুরি। যেমন আমি যদি 7 এর ঘাত 3 লিখি এবং ধরেন আমি এখানে 2 লিখলাম, তাহলে আমি যদি মৌখিক হিসাব করি তাহলে কনসেপ্টটা কি দাঁড়াচ্ছে? মৌখিক হিসাব করলে এখানে 7 3টা, এখানে 7 2টা, তাহলে আমার রেজাল্ট হচ্ছে 7 হচ্ছে কয়টা? 5টা। বেশ, কিন্তু একে যদি আমরা গাণিতিক ভাষায় লিখি তাহলে আমরা কিভাবে লিখব? তাহলে আমরা একে লিখব এভাবে যে, দেখুন আমি কিন্তু আবারও বলছি, একে আপনি আরও একটা কনসেপ্টে আপনি ভেঙে ভেঙে লিখতে পারেন। যেমন একে যদি আমি এখানে 3টা 7 লিখি তাহলে কি হচ্ছে? 7 2টো, 2টো আর 3টা, আমি যদি হিসাব করি 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 7a⁻5। আপনি এভাবেও ভাঙিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন মূলত আপনি এই কনসেপ্টটা দেখেন, সবসময় এত বৃহৎ আকারে লেখাটা আপনার জন্য টাফ। অথবা যদি ধরেন আমার 7 এর পাওয়ার ½ থাকলো, আবার 7 এর পাওয়ার 3/2 থাকলো, ধরেন এরকম একটা কনসেপ্টে যদি আমরা লিখতে যাই তাহলে কিন্তু আমরা এইভাবে মৌখিক হিসেবে লিখতে পারবো না, কারণ এখানে একদম স্বাভাবিক সংখ্যা ছিল, মানে ভগ্নাংশ ছিল না। আমি 1 2 3 4 এভাবে 5টা গুনে ফেলেছি, কিন্তু এরকম একটা কনসেপ্ট যদি আমার সামনে এসে দাঁড়ায় তখন কিন্তু আমি নর্মালি লিখতে পারবো না। তার মানে কি, এর জন্য একটা গাণিতিক ভাষা দরকার যে এই জিনিসটায় কত সহজে আমরা সাজাতে পারি। একে সাজানোর জন্য আমাদের একটা নিয়ম হচ্ছে যে আমরা এই যে এখানে 3টা এখানে 2টা, একে যেমন এভাবে লিখলেও হয়, অথবা আপনি মুখে মুখে পারেন যে এখানে 3টা এখানে 2টা কয়টা? 5টা। একে আপনি পাওয়ারটা যদি এভাবে যোগ করে নেন তাহলেও আপনি রেজাল্টটা কত পাচ্ছেন? 5 পাচ্ছেন। তার মানে এখানেও 5 পাচ্ছেন ঘাত, এখানেও পাচ্ছেন 5 ঘাত, তাহলে তো একই কথা হলো। তাহলে আপনার এই মেথডটা জানার কি দরকার? এই কারণে দরকার, লক্ষ্য করে দেখেন, এই যে আমরা একটা এখানে কনসেপ্ট পেলাম যে আমাদের ভিত্তি যদি একই হয়, যেমন আমি যদি একটা এ লিখলাম আর এর ঘাত m দিলাম, আবার এর ঘাত 1 দিলাম, ভিত্তি যদি আমার একই হয় সেক্ষেত্রে আমরা পাওয়ারটা যোগ করে নিতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখেন, আমার ভিত্তি এক, তাহলে উপরে পাওয়ারটা আমি কি করে নিতে পারি? আমি যোগ করে নিতে পারি। আপনি হয়তো বলতে পারেন এটি আমার কি দরকার? দরকার এই কারণে, এই সহজের ক্ষেত্রে আপনার দরকার নেই, কিন্তু এই ডান পাশের কনসেপ্টটা দেখেন, এটি তো মৌখিকভাবে আপনি সমাধান করতে পারছেন না, সেখানে কিন্তু এটির দরকার হবে। কারণ গণিত সহজ কথাই যে নীতি মেনে চলে, জটিল কথাই হচ্ছে একই নীতি মেনে চলে। সো বুঝতেই পারছেন, এই কারণে আমরা দিন শেষে গিয়ে একটা মেথড দাঁড় করাই, যে মেথডে আমরা সহজ থেকে জটিলতর বিষয়গুলো খুব সহজে সমাধান করতে পারি। আমার কথা বুঝতেই পারছেন নিশ্চয়ই? এবার আসেন, তাহলে এই জায়গাটায় আমরা যদি সমাধান করি তাহলে কি হবে? এই কনসেপ্ট অনুসারে এই ভিত্তিটা আমার 1, এখানেও 7 এখানেও 7, তাহলে এখানে হাফ হবে, উপরে 3/2 হবে, রাইট? এটি যদি হয় তাহলে আমার 7, উপরে যদি লসাগু করি লসাগু 2 হবে। 2 যদি লসাগু হয় তাহলে 2 দিয়ে 2 ভাগ করলে 1, আর এখানে 2 দিয়ে 1 3, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত? লক্ষ্য করে দেখেন, 7 উপরে পাওয়ার 4, 2 2 কাটলে আমাদের কত রেজাল্ট? কত আসতেছে? 7 স্কোয়ার। এখন ধরেন এই রেজাল্টটা পরীক্ষার হলে আপনাকে যাচাই করার জন্য আরও খুব ঠান্ডা মাথায় 49 উত্তর দিয়ে দিল, দিতেই পারে। কারণ হচ্ছে পরীক্ষায় যখন এই ধরনের আপনার সূচক দিবে তখন স্বাভাবিকভাবে সবচেয়ে সরলীকরণ যে উত্তরটা সেটা আপনার কাছে চাইতে পারে। সো এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? বলেন, এই যে আমরা এই সূত্রটা নিয়ে যেটি নিয়ে কথা বললাম সেটি বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে এস লিখে খুব দ্রুত কমেন্ট করে দেন। আমি ইএস এর দৌড় দেখতে চাই, কারণ কি, আপনারা যারা মানে কমেন্ট করতে অলসতা করেন, মনে রাখবেন যে তারা স্বাভাবিকভাবে সব ক্ষেত্রেই অলস থাকেন। খুব দ্রুত কমেন্ট দেখতে চাই আমি, আপনি খুব দ্রুত কমেন্ট করুন। খুব দ্রুত কমেন্ট করুন। গুড।
থ্যাংক ইউ। তাহলে আমরা কনসেপ্টটা নিয়ে আর একটু এগোতে চাচ্ছি। ধরেন আমাদের একটা কনসেপ্ট, ধরেন 11 এর পাওয়ার আমি ধরলাম ঘাত 5, আমি ভাগ দিলাম, রাইট? ভাগ দিয়ে লিখলাম যে 11 এর ঘাত হচ্ছে 2, অর্থাৎ 11 স্কোয়ার। এখন এই ক্ষেত্রে আমরা সমস্যাটার সমাধান কীভাবে করতে পারি? সেম সিস্টেমে সমাধান করতে পারি, যে আমি এখানে সরাসরি যে একটা সাধারণ যে নিয়মটা, আমি 11 এখানে একটা না কয়টা লিখতে পারি? 5টা লিখতে পারি, রাইট? 11 কয়টা? 5টা। তাহলে নিচে কয়টা হবে? 2টা। তার মানে এইভাবে একদম জেনারেল নিয়মে আমি লিখতে পারি। এতে করে কি হবে, আপনি এটা যদি দুটো কেটে দিই তাহলে আমার থাকলো কত? 11 থাকলো 3টা। 11 3টা মানে হচ্ছে আমি এভাবে লিখতে পারি। ওকে, এটি হচ্ছে আপনার নর্মাল গাণিতিক হিসাব। এখন যদি আপনার এটার একটা মানে গাণিতিক প্যাটার্নে দাঁড় করাতে চান তাহলে সেটি কিভাবে করবেন? সেটির ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, লক্ষ্য করুন যে আমাদের যদি এই ভিত্তিটা একই রকম থাকে তাহলে আমরা উপরের পাওয়ারটা বিয়োগ করলেও দেখুন এই একই রেজাল্টটা আসবে। কিভাবে দেখেন, আমার 11 হচ্ছে বেস, তারপর 5 - 3, তাহলে কত হচ্ছে? সরি 2, তাহলে আমার কত হচ্ছে? 3 হচ্ছে। তার মানে কি এই রেজাল্টটা এভাবে করলেও আমি এই রেজাল্টটা পাচ্ছি, এভাবে সমাধান করলেও আমি একই রেজাল্ট পাচ্ছি। তাহলে এটি কেন শিখবেন? এটি শিখতে হবে জটিল সমস্যা যখন সমাধান করবেন তখন যাতে সমস্যা না হয়। তাহলে এখানে মেথডটা আমার কি দাঁড়ালো? এখানে মেথডটা মূলত দাঁড়ালো যে আমার এ এর পাওয়ার m ভাগ এ এর পাওয়ার n, এখানে যদি আমরা একে এভাবে লিখতে পারি, অর্থাৎ ভিত্তি 1 হলে আমরা মাইনাস আকারে লিখতে পারি। তবে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে এখানে অবশ্যই mটা বড় হতে হবে, কার সাথে? n এর সাথে বড় হতে হবে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন যে এখানে mটা কার সাথে বড় হতে হবে? n এর সাথে বড় হতে হবে। কথাটা ক্লিয়ার? কেন? কারণ দেখেন আমার যদি এটি 3টা এখানে সরি 2টা যদি এখানে হয়ে যেত, ধরেন 2 এখানে হলো, 5 এখানে হলো, তাহলে কনসেপ্টটা আমার কি দাঁড়াচ্ছে? কনসেপ্টটা গিয়ে দাঁড়াচ্ছে, লক্ষ্য করেন, এটি আশা করি আপনারা বুঝতে পারছেন, অথবা সাইটে আপনি খাতায় টুকে নিতে পারেন। এখনই দেখেন এখানে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এখানে আমার 2 দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে আমার কত? 5, তাহলে মাইনাস কে 3, অর্থাৎ 11 এর পাওয়ার হচ্ছে আমার কত? -3, রাইট? এখন -3, তাহলে অঙ্কের একটু জটিলতা তৈরি হয়ে গেল, সরি জটিলতা তৈরি হলো না, এই ক্ষেত্রে মাইনাস চলে আসতেছে, রাইট? অর্থাৎ এই ক্ষেত্রে আমার কি সূত্রটা এভাবে দাঁড়াচ্ছে যে আমার যদি m এর মানটা ছোট হয়, কি হয়? m এর মানটা ছোট হয় তাহলে আমাদের এখানে মাইনাস আসবে। তবে একে আমি এভাবেও লিখতে পারি, এটা আমি এভাবে লিখতে পারি, একে আমি এভাবেও লিখতে পারি। অর্থাৎ যদি কোনো কিছু পাওয়ার মাইনাস থাকে তাহলে আমরা একে 1/, এভাবে লিখতে পারি। এটি নিয়ে আমি একটু পরে কথা বলবো। শুধু এই কথাটা আমি আপনাদের বোঝাতে চাচ্ছি যে যদি আপনার m এর মানটা ছোট থাকে তাহলে এইরকম একটা রেজাল্ট আসবে। আর আগেরটা কি আসছিল? আগেরটা আসছিল এরকম আসছিল, রাইট? অর্থাৎ আমরা এখানে সূত্রটা যেটা পেয়েছিলাম সেটি ছিল a টু দি পাওয়ার -m - n, অর্থাৎ যদি আমার কি m এর মানটা বড় হয় তাহলে আমি এই ধরনের একটা রেজাল্ট পেয়েছিলাম। বাট যদি কি হয়, m এর মানটা ছোট হয় তাহলে রেজাল্টটা হবে ঠিক এরকম। কথা বুঝতে পারছেন? এখানে 11 আছে না, এখানে আমি তো আর এখানে উদাহরণ লিখবো না, এই জিনিসটা লিখবো যে n - m। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এটা হবে কখন? যদি nটা বড় হয়। কেন এটা হবে? এটা আর এটা কিন্তু একই কনসেপ্ট, আমি এটা একটু পরেই বুঝাচ্ছি, একটু লক্ষ্য করেন, কারণ এখানে এটা সমান যে এটা লেখা যায় সেটা আমরা এখনো আলোচনা করিনি। কথাটা ক্লিয়ার? এবার লক্ষ্য করুন, আমরা একটু আলোচনা করে নিই, তারপর আপনারা বুঝতে পারবেন। শুধু দুটো সূত্রে আপাতত একটু মাথায় রাখেন, তারপর আমরা ইনশাল্লাহ সব কিছুই ক্লিয়ার করব। যে এটি হচ্ছে এই সূত্র, কখন? যখন n আমার বড় হবে তখন 1/n - m হবে, 1/n - m হবে। কথাটা বুঝতে পারছেন কিনা? একটু লক্ষ্য করেন,
এখন এই কনসেপ্টটা নিয়ে আমি কথা বলবো, আপনারা একটু ওয়েট করুন, আমি নেক্সট আলোচনায় এই ব্যাপারটা ক্লিয়ার করব। তার আগে আমাদের একটা কনসেপ্ট আমাদের একটু জানতে হবে, সেটা হচ্ছে যে আমরা যদি ধরেন এরকম সংখ্যা ভাগ করি, কেমন সংখ্যা, ধরেন এখানে 11 এর পাওয়ার 5 আছে, তারপর ভাগ 11 এর পাওয়ার 5 আছে, তাই কিনা? আমরা এটা সমান সমান কি লিখি? আমরা এটা সমান সমান লিখি 5 - 5, আমরা লিখি কি এর পাওয়ার 0, 0 সমান 1। দেখেন আমাদের কিন্তু এই কনসেপ্টটা বহুলভাবে ব্যবহৃত হয় যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে সেটার মান সবসময় কত হবে? 1 হবে। বিষয়টা বানায় রাখুন। যেমন আপনি যদি এই টোটাল হাফ এর পাওয়ারও 0 হয় তাহলে এটা সমান 1 হবে। ক্লিয়ার? আমি আবারও বলছি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে এটার মান কি হবে? 1 হবে। কেন হবে সেটি আমি একটু ব্যাখ্যা করব, কারণ নচেত আপনারা বিষয়টা বুঝতে পারবেন না। আপনারা আজীবন শুধু মুখস্থ করেছেন যে কোনো কিছু পাওয়ার 0 হলে 1 হয়। কেন হয় একটু দেখেন, আমরা একটু সরেজমিনে একটু একে ব্যাখ্যা করি, তাহলে আপনার আইডিয়াটা ক্লিয়ার হবে। যেমন আপনি যখন গাণিতিক হিসেবে সমাধান করলেন তখন 11 এর পাওয়ার 0 আসলো, অর্থাৎ আমাদের ঘাতটা 0। কিন্তু যদি স্বাভাবিক নিয়মে আপনি সমাধান করতেন যে উপরে 11 হচ্ছে কয়টা? 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এটা সমান আপনি এটা লিখতে পারেন। তাহলে নিচে 11 কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা, রাইট? এখন দেখেন এই যে সূত্র যেটা আমরা শিখেছিলাম সেটার এইভাবে যখন সমাধান করি এটা সমান হলে তখন 0 হয়। বাট প্র্যাকটিক্যালি যদি আপনি সমাধান করেন তাহলে দেখেন ঘটনাটা কি করতেছে, এটা কাটেন, এটা কাটেন 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 কাটেন, তার মানে কি কাটাকাটি করলে সব কাটা গেলে আমাদের কত থাকে? 1 থাকে। এখন গণিতবিদগণ অন্য সব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা মানে সব কিছু মিলে গেছে, এখানে এসে দেখতেছেন যে এটা 0 হয়ে যাচ্ছে, কোনো কিছু পাওয়ার 0 হচ্ছে, কিন্তু রেজাল্ট হতে হবে কি? 1। এখন এই সূত্র ব্যবহার করলে হবে 0 আর প্র্যাকটিক্যালি হওয়ার কথা 1। তখন গণিতবিদগণ একটা জায়গায় তারা একমত হলেন যে ঠিক আছে, যেহেতু এই 0 ছাড়া মান আসে না, তার মানে কি প্র্যাকটিক্যাল রেজাল্ট যেহেতু এসব ক্ষেত্রে 1 হয়, তার মানে কি কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 থাকে তাহলে সেটার মানও 1 হবে। প্লিজ এই আইডিয়াটুকু বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে পুরো ভাসিয়ে ফেলুন প্লিজ। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা আমি খুব সিরিয়াসলি দেখতে চাই, কারণ হচ্ছে আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ না থাকলে আসলেই টিচিং দিয়ে কোনো ধরনের আসলে মজা পাওয়া যায় না। সো একদম কমেন্ট করে আপনারা দ্রুত জানিয়ে দিন যে আপনি বুঝতে পেরেছেন। তাহলে আমরা জানতে পারলাম যে কোনো কিছু পাওয়ার যদি 0 হয় তাহলে রেজাল্ট হবে কত? 1। তার মানে আমরা এটাকে সূত্র হিসেবে মুখস্থ করতে পারি। তবে শর্ত কিন্তু ওই একটাই। কি শর্ত? যে এই নিয়ম মানতে গেলে আপনাকে একটা জিনিস সবসময়ই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই ভিত্তির মান 0 হওয়া যাবে না। কারণ ভিত্তির মান যদি 0 হয় তাহলে 0 পাওয়ার 0ই হবে। ধরেন আমার 0 হচ্ছে 5টা, আমি আবার 0 নিলাম 5টা। এখন আপনি সব যদি 0 হয় তাহলে একটু লক্ষ্য করে দেখেন তো, আমার এখানে 0 হলো, 0কে আপনি 5 - 5 হিসাব করলেন, এখন 0 পাওয়ার 0 হলো। এখন যতগুলি 0 আপনি গুণ করেন না কেন সব কিছু 0, আপনার কত রেজাল্ট কত হবে? 0 হবে, রাইট? এবং আপনি 0 0 কাটাকাটি করেও আমরা 1 পাবো না। তার মানে কি এখানে অবশ্যই এই বেসমেনের পাওয়ারটা কি হওয়া যাবে না? এখানে বেসমেনের পাওয়ারটা আমার 0 হওয়া যাবে না। ওকে, কথাটা বুঝতে পেরেছেন? এবার লক্ষ্য করেন যে আমাদের একটা কনসেপ্ট আমরা এবার একটু দেখব, সেটা হচ্ছে আমি বলেছিলাম ধরেন কোনো কিছু পাওয়ার উপর কি আছে? -n আছে। এটার সমান আমরা এটি লিখতে পারি। বিষয়টা আমি আর একটু ক্লিয়ার করি যে কোনো কিছুর উপর আমার কি আছে? -2 আছে। এটার সমান আমরা কি লিখতে পারি? আমরা এই 7² লিখতে পারি। ক্লিয়ার? আমরা কি করতে পারি? আমরা 7² লিখতে পারি। এখন লক্ষ্য করে দেখেন যে এই কনসেপ্টটা আমরা কেন পারি সেটাও কিন্তু আমাদের একটু আসলে বুঝতে পারার কথা। এখন দেখেন আমরা যদি এই আইডিয়াটা যদি আমরা আসলে একটু প্রমাণ করি যে এটা সমান কেন এটা আমরা লিখি, অথবা এটা সমান কেন এটা লিখতে পারি,
অথবা এটা সমান আমরা কেন এটা লিখতে পারি। ঠিক আছে, আমরা 1/7² যে লিখলাম এটা আমরা যদি প্রমাণ করি যে এভাবে আনতে পারি কিনা তাহলেই হলো আমাদের। তাহলে দেখেন আমাদের 1 আছে, যে কোনো কিছু রেজাল্ট 1 হলে আমরা ওটার ভিত্তির পাওয়ার কিন্তু 0 লিখতে পারি। আমাদের এখানে ভিত্তি কত 7, তাহলে আমি 1 সমান 7 এর পাওয়ার আমি কি লিখতে পারি 0 লিখতে পারি। তাহলে দেখেন এটার লবের কোনো মানের পরিবর্তন হলো না, আগে 1 ছিল, এখন আমি 7 পাওয়ার 0 লিখলাম, কারণ নিচে আমার একটা কি রয়েছে 7 পাওয়ার আবার কি রয়েছে 2 রয়েছে। এই ভিত্তির সাথে মিলাতে গিয়ে আমরা এই ভিত্তিটার সাথে মিলাতে গিয়ে আমরা এই 7 ভিত্তিক 0 নিলাম, এতে করে দেখুন এটার আর এর কোনো মানের কোনো পরিবর্তন হলো না। এবার আমরা কি করতে পারি, এবার আমরা যেহেতু ভিত্তি মিলে গেছে তাহলে 0 - 2 লিখতে পারি। 0 - 2 সমান সমান এটি আসছে, দেখুন প্রমাণিত। এই কারণে কোনো কিছু পাওয়ার যদি মাইনাস সামথিং হয় তাহলে সেটা 1/সেটা সামথিং লিখতে হয়। যেমন আমি এখানে এই কারণেই এটি আমাদের একটি সূত্র যে কোনো কিছু পাওয়ার যদি -1 হয় তাহলে সেটা 1/সেটা পাওয়ার লিখতে হয়। এখন দেখেন এই প্রমাণ থেকে নিশ্চয়ই আপনারা এটা বুঝতে পেরেছেন। আবার একইভাবে যদি কোনো কিছুর পাওয়ার যদি পজিটিভ হয় সেটা আপনাকে কি আকারে লিখতে হবে, নেগেটিভ আকারে লিখতে হবে। কিভাবে আমরা যদি এটাকে প্রমাণ করি, ধরেন এটিকে আমরা প্রমাণ করলাম, এটা নিয়ে আসবো কিভাবে, ধরেন এ পাওয়ার আমি 0 লিখতে পারি 1 সমান, তাহলে এখানে কত আছে -1, তাহলে এবার যদি পরের হিসাবটা লিখি -n, রাইট, তাহলে এটা সমান আমার কত হচ্ছে +n, তার মানে কি a⁴n, তার মানে এটা সমান আমি এটা লিখতে পারি, এটা সমান এটা লিখতে পারি, এটা সমান এটা লিখতে পারি, এটা সমান এটা লিখতে পারি, আমাদের প্রমাণিত। এই কনসেপ্টগুলো হয়তো আপনি মুখস্থ লিখেছেন, তাই কিনা স্যার কিভাবে -2 হয়, কারণ 0 থেকে 0 মানে কি কিচ্ছু নেই, সেটা থেকে যদি আপনি কিছু বিয়োগ করেন তাহলে তো যা বিয়োগ করবেন সেটাই থাকবে, তাই কিনা। গুণ করলে কেন হয়, আমরা দেখেন তো 0-র সাথে 2 গুণ করলে 0 কেন হয় বলেন তো, এটি কি কখনো ফিল করে আপনি শিখেছেন? 0-র সাথে 0 যদি গুণ করেন কেন 0 হয়? আমি আপনাকে বলি যে এখানে 2 না, ধরেন 2 টাকার একটা নোট, দোয়েল পাখির একটা নোট 2 টাকার। এখন ধরেন আমি আপনাকে, আমার হাতে 2 টাকার একটা নোট আছে, আমি আপনাকে যদি এটা একবার দেই, ধরেন আমার কাছে কিছু 2 টাকার নোট আছে, এটা যদি আমি আপনাকে একবার দেই তাহলে আপনি কত পাচ্ছেন, আপনি একবার দিলে আপনি 2 টাকা পাচ্ছেন। আমি যদি এরকম দোয়েল 2 টাকার নোট যদি আপনাকে দুটো দেই তাহলে আপনি কত পাচ্ছেন, 2 × 2 4 টাকা পাচ্ছেন। এখন আপনি একটু জবাব দেবেন যে আপনাকে যদি আমি এরকম 2 টাকার নোট দেখালাম কিন্তু দিলাম না, বলেন তো আপনি কয় টাকা পেলেন? আমি একবারও দিলাম না, মিনিমাম একবারও দিলাম না, অর্থাৎ 2 টাকার নোট মিনিমাম একবারও দিলাম না, তার মানে কি 0 বার দিলাম, তাহলে আপনি কত পেলেন বলেন? খুব দ্রুত একটু কমেন্টে জানান, আপনারা প্রত্যেকেই কমেন্টে জানান, তাহলে আপনি কত পেলেন? আমি যখন একবার দিলাম তখন কিন্তু 2 টাকা পেলেন, আমি যখন দুবার দিলাম তখন 4 টাকা পেলেন, এখন আমি একবারও দিলাম না, তাহলে আপনি কত পেলেন? কিছুই পান নাই। কিছু পান নাই মানে কি 0। এই কারণে আপনি কোনো কিছু 0 থেকে আপনি বিয়োগ করলেন তাহলে রেজাল্ট তো আমার 0ই, কোনো কিছুই তো আপনি বিয়োগ করলেন না, কোনো কিছু থেকেই আপনি বিয়োগ করলেন না, তার মানে যার রেজাল্ট তাই হবে। এই কারণে গুণ করলে আমাদের ওটা 0 হয়ে যায়, কিন্তু বিয়োগের বেলায় সেটা না, কারণ আপনি কোনো কিছু থেকে বিয়োগ করলে তো সে কমবে অথবা বাড়বে, আপনি তো কিচ্ছু করলেন না, তার মানে কি। আশা করি প্রশ্নের জবাবটা পেয়ে গিয়েছেন। এবার আসেন, এখন একটু আগে আমি বলেছিলাম যে যদি আমাদের n এর মানটা বড় হয়, অর্থাৎ n এর মানটা যদি কি হয় বড় হয়, তাহলে আমরা এটার রেজাল্টটা কিভাবে লিখব, যে যেমন এটা মাইনাস ফিগার হয়ে যাবে, একটু লক্ষ্য করে দেখেন এটা কি হয়ে যাবে, আমাদের মাইনাস ফিগার হয়ে যাবে, অর্থাৎ n - m হবে, তার মানে এখানে যদি আপনি মাইনাস কমন নেন তাহলে m - n 1 হবে। আমরা যদি এই টোটালটা এর সাথে তুলনা করি যে এই টোটালটাই হচ্ছে -n, তাহলে আপনি একে কিভাবে লিখবেন আপনি বলেন?
আপনি কিভাবে লিখবেন? এখানে দেখেন, সরি আমি একটু ভুল করেছি, সেটা হচ্ছে আমার যদি এম ঠিক আছে থাকলো, এম এন এই জায়গায় ঠিকই থাকলো, বাট আমার এমটা হচ্ছে কি ছোট, এমটা হচ্ছে কি ছোট, আর এটা হচ্ছে কি বড়, তাই কিনা? এখন আপনি তাহলে বড়টাকে যদি সামনে আনতে চান তাহলে মাইনাস কমন নিতে হবে। কি করতে হবে? আপনার মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলে তখন এরকমটা হলো। তাহলে এটা সমান আপনি কি লিখতে পারেন? লক্ষ্য করে দেখেন, এটা সমান আপনি কি লিখতে পারেন? তাহলে এ এর পাওয়ার দেখেন 1n মাইনাস এম। একটু আগে বলেছিলাম যে আমরা কেন যদি এম আমাদের কি হয় ছোট হয়, এন যদি বড় হয় এবং এম যদি ছোট হয়, কেন আমাদের 1/n মাইনাস এম হবে। আশা করি বুঝতে পেরেছেন। কথাটা বুঝতে পারছেন কিনা? এখানে রিদওয়ান ভাই বলছেন শূন্য দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হয় কিনা, এগুলি তো ভিন্ন আলোচনার প্ল্যাটফর্ম, সেই জন্য এর জন্য স্বতন্ত্র ক্লাস করানো দরকার। অসংজ্ঞায়িত, অনির্ণায়ক, এই কনসেপ্টগুলি নিয়ে আলাদাভাবে কথা বলতে হবে। হ্যাঁ, এখন দেখেন এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান যে এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা। কারণ এখানে এটা ছোট, এটা বড়, তাহলে আমরা বড়টা শুরুতে আনতে গিয়ে মাইনাস আসলো, এই কারণে আমরা এইভাবে লিখবো। ওকে, তাহলে মোটামুটিভাবে আমাদের গুরুত্বপূর্ণ সূত্রগুলি আমরা আলোচনা করে ফেলেছি। এবার একটু সহজ বিষয় আমরা একটু দেখব, সেটা হচ্ছে ধরেন আমাদের কোনো কিছুর পাওয়ার যদি কি থাকে, ধরেন এম থাকলো, এর উপর টোটালটার উপর পাওয়ার যদি এন থাকে, তাহলে আপনাকে আপনি এই দুটো গুণ করতে পারবেন। এই দুটো কি করতে পারবেন? গুণ করতে পারবেন। যেমন 2 এর পাওয়ার 3 উপরে 2 আছে, তার মানে আপনি এটা কি করতে পারেন? 6 লিখতে পারেন। কিভাবে? 3 ইন্টু 2, তার মানে কি 2 এর পাওয়ার 6 লিখতে পারেন। আবার ধরেন এমনটা হলো, ধরেন এখানে 3 এর পাওয়ার হাফ আছে, এর উপর আমার 2 রয়েছে, রাইট? তাহলে আপনি কি লিখতে পারেন? এটা সমান সমান 3 হাফ ইন্টু 2, রাইট? অর্থাৎ এটা কাটাকাটি করে আপনি 3 উত্তর লিখতে পারেন। অথবা দেখা যাচ্ছে এই লাইনের আগে আপনার এইরকম লাইনটা যদি থাকে, এরকম লাইন থাকলে আবার আপনি এটা লিখতে পারেন। কারণ হচ্ছে যে কোনো বর্গমূল সমান সমান আমরা 1/2 লিখি। কি লিখি? 2 লিখি। আর যদি ঘন হয় তখন আমরা 1/3 লিখি। আর যদি 4 থাকে তখন আমরা কি লিখি? 1/4 লিখি। আর যদি আমাদের 5 থাকে তখন আমরা কি লিখি? 1/5 লিখি। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আপনি এটা থাকলে এইভাবে ভাঙিয়ে নিতে পারেন রুটটা, তারপরে এটা গুণ করে কাজ করতে পারেন। আমাদের এই কনসেপ্টগুলো এই চ্যাপ্টারে অনেকবার আসবে। কথাটা ক্লিয়ার? আপনারা দেখেন, আমার ধরেন এখানে 16 আছে, এর পাওয়ার হচ্ছে 4, 16 এর পাওয়ার হচ্ছে ধরেন 3, ওকে 4 লিখছি, 4ই থাক। এখন দেখেন এর পাওয়ার হচ্ছে আমার 4, আমি চাইলেই কিন্তু এটাকে সহজ করে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? ধরেন এটার পাওয়ার যদি আমার 4 হয়, রাইট, তাহলে আমি 2 এর পাওয়ার 4 লিখতে পারি, রাইট? অথবা আমি যদি আরো একটু যে কনসেপ্টটা বোঝাতে যাচ্ছি, ধরেন এটা 1/4 হলো, তাহলে 1/4 হলে তখন দেখেন আমাদের প্রায় সময় ভিতরে ভিত্তিটা এমন করে সাজানোর প্রয়োজন হতে পারে যাতে ওর সাথে গুণ করতে সহজ হয় এবং খুব সহজে আমরা কি করতে পারি? কাটাকাটি করতে পারি। ব্যাস, এটা কাটলে আমাদের রেজাল্ট কত হলো? দেখছেন কত সহজ একটি জটিল আইডিয়াকে আমরা খুব সহজেই কি করতে পারি। এখন আপনি বলতে পারেন 16 সমান তো আমরা 2 ভিত্তিক নাও সাজাতে পারতাম, আমরা এভাবেও সাজাতে পারতাম যে কত 8 দুগুণে 16, 2 অথবা 4 ইন্টু 4, এভাবে আমি সাজাতে পারতাম। কিন্তু এভাবে আপনি যদি সাজাতেন কি হতো? আপনি এভাবে সুন্দর করে বেসমেন্টটা সাজাতে পারতেন না, কাটাকাটি করতে পারতেন না। এই কারণেই গণিতের ক্ষেত্রে এখানে বলেছেন যে n এর আগে মাইনাস বাদ হলো কিভাবে। ওকে, আপনার কমেন্টটা আগে থেকে লক্ষ্য করিনি। ওকে, আমি এখন আলোচনায় প্রবেশ করব, তার আগে এই প্রশ্নের জবাবটা আমি দিচ্ছি যে m-n ছিল, এখান থেকে আমি বলেছিলাম যে এটা এমনটা হবে।
এখন প্রশ্নটা ছিল এখানে n বাদ হলো কিভাবে। এটা খুবই সহজ একটা ব্যাপার। দেখেন তো, আপনি একে যদি মাইনাস দ্বারা গুণ করেন তাহলে কি হবে? মাইনাস দ্বারা গুণ করলে -x+5, -x+5। ধরেন এই কনসেপ্টটা আমি চাইলে কিন্তু এভাবেও লিখতে পারি, 5 - x আমি লিখতে পারি। এখন 5 - x কে যদি আমি x - 5 এ লিখতে চাই তাহলে আমার মাইনাস কমন নিতে হবে। দেখেন 5 - x কে যদি আমার কোথাও অঙ্কের প্রয়োজনে x - 5 আমাকে লিখতে হয়, তাই কিনা, তাহলে আমরা কিভাবে লিখব? সেক্ষেত্রে সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে এই মাইনাসটাকে প্লাস করা। মাইনাসটাকে প্লাস করতে গেলে আমার ব্রেকেটের পূর্বে আমাকে মাইনাস দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে এটা -5 হলো, এটা +1 হলো। এখন আপনি এই জিনিসটাকে ঠিক এভাবে সাজাতে পারেন। এগুলি এতটাই বেসিক যে আপনাকে খুব মানে সিরিয়াসলি এই ব্যাপারগুলি মেনটেন করতে হবে। দেখেন যে আমি দেখা যাচ্ছে একে এভাবে সাজানোর দরকার, তাহলে কিভাবে সাজাবো? আমাকে এই মাইনাসটাকে কি করতে হবে? প্লাস করতে হবে। এখন মাইনাসটাকে প্লাস করার জন্য আমি মাইনাস দ্বারা গুণ দিলাম, তাহলে আমাদের আলটিমেট আমাদের এটা কি হয়ে গেল? প্লাস হলো। আর আগেরটা মাইনাস প্লাস এটা আমার টেনশন না, ওটা ঠিক আছে, মাইনাস হয়ে গেছে। এবার তো আমি এইভাবে একটা অজানা রাশিকে এভাবে সাজালে ভালো লাগবে না, আমি এভাবে সাজালাম। তার মানে আমি যদি ডিরেক্টলি এটার সমান আমি যদি এটা লিখি তাহলে তো আপত্তি থাকার কথা না। তাহলে এখানেও তো আমি এই কাজটাই করেছি। আমি এই যেহেতু এটা বড় সংখ্যা, এটাকে আমি সামনে আনার চেষ্টা করেছি, এখানে মাইনাস কমন নিয়েছি, তাহলে আমার বড়টা থেকে ছোটটাকে আমি বিয়োগ করতে পারবো। এই কারণে লক্ষ্য করেন আমি -m - n এর সাথে আমি মাইনাস যখন কমন করলাম তখন বিষয়টা দেখেন, এখানে যখন আমি মাইনাস দিয়ে গুণ করব তখন ব্যাপারটা কি হবে বলেন তো? তখন -m হবে +n হবে, রাইট? কি হবে? -m + n। তাহলে আসলে n মাইনাস কি হচ্ছে? m হচ্ছে। কথাটা ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? এখানে তখন দেখা যাচ্ছে এটা সমান কিন্তু আমি এটা ডিরেক্টলি লিখতে পারতেছি। বলেন বুঝতে পেরেছেন কিনা যে এটা সমান আমি এটা ডিরেক্টলি লিখতে পারতেছি। দেখেন এটা সমান আমি এটা ডিরেক্টলি লিখতে পারতেছি কিনা বলেন তো? তার মানে একইভাবে আমি -5 - x কে আমি এটা লিখতে পারবো, এটা সমান এটা লিখতে পারবো। বলেন বুঝতে পেরেছেন কিনা? ওকে, এবার তাহলে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করি। এখানে আরেকটা প্রশ্ন একজনে করেছেন যে 1/4 কোত্থেকে নিলাম। আসলে দেখুন এটা একটা উদাহরণ লিখেছি, উদাহরণে আমি বলেছিলাম যে যদি আমার এরকম একটা থাকে কনসেপ্ট থাকে, আমি কোথাও থেকে নেইনি, জাস্ট একটা উদাহরণ লিখেছি। এই উদাহরণে আমি বলেছিলাম যে এটা যদি এরকম থাকে একে সরলীকরণ আপনি কিভাবে করবেন। আমি যেহেতু এটা 2 ভিত্তিক 4 লিখতে পারি, তার মানে এইভাবে লিখতে পারলে আমার সরলীকরণটা সহজ হবে। আমার কিন্তু এটা নেওয়া, ধরে নেওয়া, রাইট, জাস্ট উদাহরণের স্বার্থে, যার কারণে আমি এভাবে লিখতে পারি। সো এটার রেজাল্টটা হচ্ছে, এটার সমান রেজাল্টটা হচ্ছে আমার 2। কথাটা ক্লিয়ার? চলুন এখন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আলোচনায় যাই। তবে এর আগে আমরা আর একটা সূত্র মানে কথা বলি, এটি নিয়ে আর প্রমাণ করব না, ওই সেমভাবে আমাকে প্রমাণ করতে হবে। সেটি হচ্ছে এটাকে b/a আকারে আমরা কি করতে পারি, এই আকারে আমরা উপরে মাইনাস চিহ্ন দিয়ে লিখতে পারি। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি যে একে আমরা এভাবে লিখতে পারি, আবার যদি এটা থাকে এটাকে আমরা এভাবেও লিখতে পারি। যেমন আমি যদি একটু জাস্ট প্রমাণ করে দেই কেন এভাবে আমরা লিখতে পারি, এটি নিয়েও আপনার প্রশ্ন হতে পারে। দেখেন ঘটনাটা কি করছে, এ চলে গেছে নিচে, বি চলে আসছে উপরে। ব্যাপারটা খেয়াল করেন, আবার উপরে পাওয়ারটা চেঞ্জ হয়ে গেছে, প্লাস ছিল সেটা হয়ে গেল মাইনাস। এটা কিভাবে হলো বলেন? এই কনসেপ্ট কিছু ছোটো ছোটো কনসেপ্ট কিন্তু আমাদের জানা থাকা ভালো। ধরেন b/a, এগুলি আমার ম্যাথটিটুর বইতে ব্যাখ্যা দেওয়া আছে, যাদের কাছে বইটা আছে তারা দেখে নেবেন যে এটাকে যদি আমি লিখি, ওই যে a⁴n সমান যদি আমি লিখি তাহলে এভাবে লিখতে পারবো। তাহলে এই ভিত্তি b/a এর উপর পাওয়ার আমরা কি লিখতে পারবো? n লিখতে পারবো, রাইট? এভাবে আমি লিখতে পারবো।
সরি, এখানে একটা ভুল হয়েছে। আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারবো কিনা? তাহলে এটা অনুসারে আমরা এভাবে লিখতে পারবো। এখন এভাবে যদি আমরা লিখি তাহলে দেখেন তো কি দাঁড়ায়। আমি এই এটা আর এটা যদি পরস্পর আমি কি করে দেই, গুণ করে দেই, তাহলে b টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n। তাহলে এটা যদি আমি 1 এর সাথে এবার গুণ আকারে লিখি তাহলে উপরে a টু দি পাওয়ার n, নিচে b টু দি পাওয়ার n। তাহলে আমার দাঁড়াচ্ছে কি a বাই b পাওয়ার n। তার মানে দেখেন যে b বাই a টু দি পাওয়ার মাইনাস n কে আমি a বাই b টু দি পাওয়ার n লিখতে পারি। তার মানে কি, যদি a বাই b টু দি পাওয়ার n থাকে তাহলে এটা b বাই n টু দি পাওয়ার মাইনাস n লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। আর দ্যাটস এনাফ। আমি এতক্ষণ যে আলোচনা করেছি আপনাদের এর বাহিরে আপাতত কিচ্ছু জানা দরকার নেই, কারণ আজকের ক্লাসের জন্য এটুকুই এনাফ। ওকে, তাহলে এবার একটু আপনারা কমেন্টে জানিয়ে দিন যে আমরা ক্লাস সামনের দিকে এগিয়ে নিতে পারি কিনা। প্লিজ খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। ওকে, তাহলে আমি আলোচনায় চলে গেলাম। আমরা 5 নম্বর অঙ্কটা দেখব। আর উপরে যে কটা অঙ্ক আছে এটা আপনারা পারবেন, তবু 2 নম্বর অঙ্কটা দিয়ে যদি শুরু করি তাহলে ব্যাপারটা এরকম হবে। 2 নম্বর অঙ্ক দিয়ে যদি আমরা শুরু করি যে 8 এর পাওয়ার 2 আছে, তারপরে ইন্টু 8 এর পাওয়ার 0 আছে, তার মানে 2 যোগ 0, তার মানে কত হচ্ছে, এটা স্কোয়ার হচ্ছে, তার মানে কত 64। তাহলে আমরা যদি সরাসরি 5 নম্বর প্রশ্নটি দেখি, 5 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে যে a টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার -6 সবকটা ভিত্তি কি গুণ আকারে আছে। তাহলে আমাদের উপরে পাওয়ারগুলি কি হবে, যোগ হবে। এখানে মনে মনে একটা 1 আছে, 1 যোগ, আর এটা দেখেন -6 যোগ করলেও সেটা কিন্তু -6ই হবে, তার মানে এটা বিয়োগ করে দেন। তাহলে আমাদের a এর পাওয়ার কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে সমান সমান আমাদের রেজাল্ট কত হচ্ছে, 1 হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাদের ওকে, দেখুন এবার তাহলে আমরা ধীরে ধীরে একটু সহজ অঙ্ক দিয়ে এগুচ্ছি, আপনারা মাইন্ড করেন না। কারণ হচ্ছে যে আমরা ধীরে ধীরে সামনে এগোবো, আর আমাদের ক্লাসের সংখ্যাও দেখুন। এখানে কেউ কমেন্ট করছেন যে আমাদের ক্লাসটা একটু পরপর আটকে যাচ্ছে। এখানে তো আসলে আটকে যাওয়ার কথা না, আমি একটু বলছি। সেটি হচ্ছে আমি দীর্ঘদিন পর আমি ব্রডব্যান্ড লাইনটা অনেকবার চেঞ্জ করেছি। প্রথমত হচ্ছে যে আমি 20 Mbps ইউজ করতাম, কিন্তু ওটাতে হচ্ছিল না। পরবর্তীতে আমি 50 Mbps মানে Mbps নেই, সেটিও হচ্ছে না যেহেতু শেয়ার্ড সার্ভিস ছিল। আজকে সারাদিন আমি নতুন একটা সার্ভিস নিয়েছি, সেটা হচ্ছে একদম ডেডিকেটেড সার্ভার, অর্থাৎ ডেডিকেটেড আইডি নিয়েছি। সঙ্গত কারণেই অতীতে সব সময়ের চাইতে এখন টোটালি আপনারা বেস্ট মানে ভিডিও সাপোর্ট পাবেন। সো যদি আপনাদের কোথাও নেটের সমস্যা হয়
আমার মনে হয় এটা আপনার নেটের দুর্বলতা। কারণ হচ্ছে আজকে পুরো আমি ডেডিকেটেড মানে সার্ভিসটা নিয়েছি, সো দেখা যাচ্ছে আজকের পর থেকে এই ধরনের সমস্যা হবে না। এবং দেখা যায় ডেডিকেটেড 10 Mbps ইউজ শুরু করেছি, তার মানে এটা কিন্তু গতানুগতিকভাবে প্রায় 80-র মতো কাজ করবে। কথাটা ক্লিয়ার? সো আপনারা এই বিষয়গুলি যদি আপনাদের সমস্যা হয় তাহলে আপনারা নিজ থেকে একটু সমাধানের চেষ্টা করবেন। আর আমি আমার সামনে রেকর্ডটা রেখেছি যে সত্যিকার অর্থে আমার কোনো ধরনের প্রবলেম হচ্ছে কেন। আমার এখানে যে সরাসরি যে স্ট্রিমিংটা দেখাচ্ছে একদম স্ট্রেট লাইনে দেখাচ্ছে। আগে যেমন একটা আপ ডাউন হতো শেয়ার্ড প্যাকেজ থাকার কারণে, কিন্তু এখন একদম স্ট্রেট লাইন। সো আশা করি বিষয়টা নিয়ে আপনারা কমেন্ট পরবর্তীতে আপাতত করবেন না, কারণ সমস্যা হলে আমি নিজ থেকেই বিষয়টা দেখব। আমার এই ডান পাশে একটা ডিভাইস রয়েছে যেখানে আপনাদের সব কটা কমেন্ট আমি ক্লাস চলাকালীন সময় পড়তে পারি। আবার পাশে আরেকটা রয়েছে, এখানে আমি একদম আমার কানেকশনটা চেক করতে পারি। সো কখনো ক্লাসে যদি আমার কানেকশনের সমস্যা হয় আমি নিজ থেকে আপনাদেরকে জিজ্ঞেস করি আপনাদের সমস্যা হচ্ছে কিনা। ওকে, এবার আমরা চলে যাব 10 নম্বর সমস্যাটায়। 10 নম্বর সমস্যা। 10 নম্বর সমস্যা দেখেন, এখানে বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার হোল কিউব। দেখেন এর সাথে আমার কি এক্স কিউব কি করতে হবে, আমাকে গুণ করতে হবে। তাহলে এক্স কিউব যদি আমি গুণ করতে চাই, আপনাদেরও নিশ্চয়ই মনে আছে যে এটাকে আমরা mn আকারে লিখতে পারি। তাহলে এটাকে গুণ যদি আমি করি 3 দুগুণে 6, তাহলে আমার এক্স পাওয়ার 3। তাহলে এবার ভিত্তি মিলে গেছে, তার মানে 6 + 3, তাহলে আমার কত হবে, উত্তর হবে 9। কথাটা ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। আমি সহজ প্রশ্নগুলিতেও আপনাদের জিজ্ঞাসা করতেছি যাতে করে কোনো প্রকার সমস্যা না থাকে। ওকে, এবার আমরা 11 নম্বর সমস্যাটি দেখব। 11 নম্বর সমস্যা কি বলা হচ্ছে? 11 নম্বর বলা হচ্ছে এখানে কত ইন্টু 1/4। দেখেন এখন এটাকে আপনি কিভাবে সাজাবেন আমি বলছি যে যদি মোলটা কত থাকে 4 থাকে, অথবা যদি আপনার এরকম যদি থাকে n থাকে, তাহলে একে 1/n আকারে লেখা যায়। একইভাবে একে 1/4 আকারে লেখা যায়। আমি ক্লাসের শুরুতেই বলেছি, রাইট? তাহলে একে কিন্তু আপনি কিভাবে লিখতে পারেন, 1/4 আকারে লিখতে পারেন। আর এখানে 1/4 অলরেডি রয়েছে, তাহলে ভিত্তিটা মিলে যাওয়ায় আপনি কি করতে পারেন, এটা গুণ আকারে আছে, আপনি যোগ করে নিতে পারেন। তাহলে আমরা যদি যোগ করে নিই তাহলে এখানে লসাগু কত হবে, 4 হবে, 1 + 1। আর আমাদের উপরে 2 নিচে 4 কাটাকাটি করলে আমাদের কত হবে, এখানে এক্স এর পাওয়ার হাফ হবে। আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যদি হাফ হয় তাহলে আমি তাকে √2 আকারে লিখতে পারি। বলেন পারি কিনা? তাহলে আমাদের এটি সমান সমান আমরা কি করতে পারি, যে √x আকারে উত্তর লিখতে পারি। দেখেন এখানে কয়টা ধাপ মুহূর্তে আমরা চেঞ্জ করলাম। একটা ধাপ চেঞ্জ করলাম কি, দেখেন যে প্রথমত আমি একবার এটাকে ভাঙিয়ে নিলাম। কেন? কারণ হচ্ছে এর সাথে বেসমেন্ট মিলে গেছে, সো আমাকে উপরে পাওয়ার নিয়ে কাজ করতে হবে। তারপর আমি শেষ পর্যন্ত লসাগু করলাম। লসাগু করার পর এটা আসলো। এখন উত্তর যদি আমার পরীক্ষার হলে এটি দেওয়া থাকতো আমি এটাই উত্তর লিখতাম, কিন্তু আমি দেখলাম উত্তর আমার এই ভার্সনে দেওয়া নেই, কারণ সবচেয়ে সরলীকরণভাবে দেওয়া আছে, যার কারণে আবার আমি কি রুটে বেক করলাম। এগুলি হচ্ছে চর্চা। আপনি যত বেশি চর্চা করবেন এই আইডিয়াগুলি আপনার ততই ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমি ঠিক পরের অঙ্কটা করব, 12 নম্বর অঙ্কটা করব। 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কে আমার কি বলা আছে, 12 নম্বর অঙ্কে দেখুন এখানে 17 বেসমেন্ট দিয়ে উপরে আমার পাওয়ার দেওয়া আছে 3.5। এরপর আমার 17 বেসমেন্ট দিয়ে উপরে পাওয়ার দেওয়া নেই, আমার একটা কোশ্চেন সাইন দেওয়া আছে। তারপর আবার 17 বেসমেন্ট দিয়ে 8 দেওয়া আছে। এখন এই অঙ্কটা আপনি সমাধান করবেন কিভাবে? সমাধান করবেন? এখন সমাধান কিছুই না, এই দুটো গুণ করলে এটা হওয়ার কথা ছিল, বাট এখানে কোশ্চেন হওয়ায় ধরেন ওটা যদি আপনি 100 ধরে নেন,
ধরেন আমরা ওটাকে কি ধরে নিলাম, এক্স ধরে নিলাম। এক্স ধরে নিলে আমার যেহেতু এখানে ভিত্তিগত 17, তারপর 3.5 প্লাস কি এক্স হবে, রাইট? তাহলে ও পাশে 17 পাওয়ার 8 হবে। এখন দেখেন আমাদের ভিত্তি, একটা জিনিস মনে রাখেন, সবসময়ের জন্য মনে রাখেন, সিরিয়াসলি মনে রাখেন, যে আমাদের যদি এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার ধরেন এক্স থাকে, তাহলে আমরা এম সমান এক্স লিখতে পারি। ভিত্তি ভিত্তি মিলে গেলে আমার কে ভিত্তি বাদ দেওয়া যায়। আবার যদি ধরেন আমার ধরেন ইউ টু দি পাওয়ার এম থাকলো, তারপর ধরেন আর টু দি পাওয়ার আমার কি থাকলো, এন থাকলো। আবার যদি আর যদি পাওয়ার আমাদের এম থাকলো, তার মানে কি পাওয়ার পাওয়ার মিলে গেলেও আমরা কি করতে পারি, আমরা বাদ দিতে পারি। তার মানে ভিত্তি ভিত্তি মিলে গেলে বাদ, পাওয়ার পাওয়ার মিলে গেলে বাদ, এই বিষয়টা আপনারা ভালো করে মাথায় রাখবেন। তাহলে এই জায়গাটায় আমাদের দুপাশে কি ভিত্তি মিলে গেছে, দুপাশে ভিত্তি মিলে যাওয়ায় আমাদের কি এটিও বাদ, তাহলে কি 3.5 প্লাস x সমান সমান 8। তাহলে আমাদের এখানে x সমান সমান যদি দাঁড়াবে 8 মাইনাস কি 3.5, তাহলে আমার এখানে কত হবে, 3 গেলে 5, তার মানে কত 4.5। এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। ক্লিয়ার? এটি যদি উত্তর হয় তাহলে বলেন বুঝতে পেরেছেন কিনা, আশা করি বুঝতে পেরেছেন। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান। আপনি হয়তো ভাবতে পারছেন যে কেন আমি এত সহজ অঙ্কগুলোও করাচ্ছি, এই কারণেই করাচ্ছি, আজকে তো আমার করানোর দায়িত্ব, আমি করিয়ে দিই, তারপর না হয় আপনারা আপনাদের মতো করে চেষ্টা করেন। ওকে, ওকে। এবার 16 নম্বর প্রবলেমটা দেখেন। 16 নম্বর প্রবলেমে কি বলা হচ্ছে, 16 নম্বর প্রবলেমে বলা হচ্ছে যে 16 উপরে 3/4 ভাগ 16 হাফ। এখানে শুরুতেই আমার ভিত্তিটা মিল আছে, ভাগ যেহেতু করতে হবে, সো আমি সরাসরি কি করব, পাওয়ারটাকে বিয়োগ করে নেব, 3/4 মাইনাস 1/2। তাহলে এখানে 16 আমার লসাগু হবে কত, 4। তাহলে 4 4 যদি লসাগু হয় 1, তাহলে 3, এখানে 2, তাহলে আমার দাঁড়াচ্ছে 16/4। এখন প্রশ্ন হচ্ছে, দেখতে হবে যে পরীক্ষায় এই নিয়ম রেজাল্টটা আছে কিনা। এরকম কোনো রেজাল্ট নেই 16 ভিত্তিক 1/4। তখন আমি এই আইডিয়াটাই একটু আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যে তাহলে আপনি 16 সমান কি করতে পারেন, 16 সমান 2^4 লিখতে পারেন। তাহলে 16 সমান 2^4 যদি লিখেন, তাহলে উপরে 4, তাহলে 2^4 ইন্টু 1/4, তাহলে দেখেন কাটাকাটি করলে রেজাল্ট কত, 2। এটি আমাদের উত্তর। ক্লিয়ার? এটি হচ্ছে মূলত কি আমাদের উত্তর। ওকে, তাহলে বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। ওকে, 17 নম্বর অঙ্কটা দেখুন। 17 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, আমাদের x সমান সমান 5 দেওয়া আছে। এখন দেখেন x⁻7 মাইনাস 5, সরি x⁻5 ইন্টু x⁻2। ওকে, আমরা এখানে দুটো আইডিয়া পাচ্ছি, একটা হচ্ছে ভাগ আর একটা গুণ, দুটো একসাথে করব। আমরা বদমাশের নিয়ম অনুসারে জানি আগে ভাগের কাজ করতে হবে, তারপর গুণের কাজ করতে হবে। তাহলে ভাগের কাজ করলে এই দুটো মাঝে বিয়োগ হবে, আর বিয়োগ করে যা আসবে এটার সাথে এটা যোগ হবে, তার মানে প্রথমবার বিয়োগ হবে, তারপর কি হবে, গুণ হবে। তাহলে যদি তাই হয় তাহলে 7 - 5 হবে
আর পরের বার আমার কি হবে, আমার যোগ হবে। তাহলে আমাদের এখানের রেজাল্টটা কি দাঁড়াচ্ছে সেটি মুখ্য বিষয়। সেটি হচ্ছে এখানে 7 2 9, 9 থেকে 5 গেলে আমাদের কত থাকে 4। এটি কিন্তু আমাদের এখানে অঙ্কে x-5 দেওয়া আছে, x-5 দেওয়া আছে। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই তাহলে এটি হবে, মানে মান বসিয়ে যদি করি এটা হবে, আর এটা সমান 625 হবে। কারণ 5⁴ মানে হচ্ছে এখানে কি 25, মানে এখানে 5 এইভাবেও আপনি চিন্তা করতে পারেন। তাহলে 25 আর 25 আমাদের মুখস্থ আছে, সেটি হচ্ছে কত 625। তার মানে এটার রেজাল্ট হবে আমাদের কত 625। প্লিজ বুঝতে পেরেছেন কিনা? খুব দ্রুতই এস লিখে কমেন্ট করুন, খুব দ্রুত। ওকে, এবার তাহলে আমরা তারপরে একটু আগাচ্ছি। অর্থাৎ লক্ষ্য করেন যে 19 নম্বর অঙ্কটা দেখুন, সহজ অঙ্ক কিন্তু আমরা করব। এর কারণ হচ্ছে এখানে আমরা একটু বেসিক নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে 2x² এর উপর পাওয়ার হচ্ছে কত 3। এই কনসেপ্টটার ব্যাপারে আমি একটু আপনাদেরকে বলি যে ধরেন 2x আছে, এর উপর পাওয়ার যদি 5 থাকে তাহলে আপনাকে মনে রাখতে, অথবা 2m এর পাওয়ার যদি n থাকে, আপনাকে মনে রাখতে হবে যে এখানে এই পাওয়ারটা এর উপরও আছে, গুণ আকারে যারা আছে দুজনের উপরেই আছে। যোগ আকারে থাকলে সবার উপরে, এটা আমরা বুঝি, কিন্তু গুণ আকারে থাকলে সবার উপরেই আছে। তার মানে এটা 2 পাওয়ার n হবে, m পাওয়ার n হবে। তার মানে এখানে আমাদের যে কনসেপ্টটা সেটি হচ্ছে এটা 2 এর সাথেও আছে, x এর সাথেও আছে। তাহলে এই অঙ্কে যদি সরাসরি যায় তাহলে 2 কিউব আবার 2 3, তার মানে এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে কত x⁶। কথাটা ক্লিয়ার? এই কনসেপ্টটা আমরা অনেকেই ভুল করি। আমি আবারও বলছি যে সংখ্যা দেখে আপনাকে হয়তো মনে হতে পারে শুধু এইটুকু করলেই হবে। অনেকে হয়তো এটার রেজাল্ট এভাবে লিখতে পারে, এটা লিখতে পারেন, কিন্তু এটার রেজাল্ট কিন্তু হবে না। কেন হবে না? কারণ এই পাওয়ারটা এর সাথেও হবে, এর সাথেও গুণ হবে, এর সাথে গুণ হয়ে হলো আমাদের কত 8, এর সাথে গুণ হয়ে হলো আমাদের কত x⁶। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। খুব দ্রুতই একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা, খুব দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। গুড, থ্যাংক ইউ। এবার 21 নম্বর অঙ্কটা দেখেন। 21 নম্বর অঙ্কটা দেখুন যে 21 নম্বরটা বুঝতে পারেন কিনা। 21 নম্বর অঙ্কে বলা হচ্ছে a⁴m/n। আমি কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম যে এরকম যদি হয় এটা সমান আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি। এটা বুঝতে পেরেছেন কিনা? আপনি এটা যদি ধরেন a⁴1 যদি 100 থাকতো তাহলে আমরা এভাবে লিখতে পারতাম। কথা বুঝতে পারছেন কিনা?
এখন লক্ষ্য করেন যে এটা সমান কিন্তু আমরা এটা লিখতে পারি, এটা লিখতে পারি, আমরা ভাঙিয়ে লিখতে পারি। কেন ভাঙিয়ে লিখবো? কারণ আমাকে রুটে আসতে হবে। রুটে কেন আসবেন? কারণ এছাড়া আর এই অঙ্কে কোনো কিছুই আর করার মতো নেই। এই কারণে আমাকে কি করতে হবে? আমাকে রুটে আসতে হবে। ক্লিয়ার? তাহলে রুটে আসতে গেলে এখানে যদি এটা মিলে আপনি রুট এখানে n লেখেন, তাহলে এটা কি হবে? m হবে, রাইট? তাহলে এটা কি হবে? আমাদের m হবে। কথাটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। এই টাইপের অঙ্ক হুবহু আমাদের 23 নম্বরটা আছে, আর একইভাবে 22 নম্বরটা এখান থেকে উল্টো আছে, তার মানে এটা সমান আবার এটা আসতে পারে। ওকে, 24 নম্বর পাবেন যে a এর পাওয়ার 4 হলে আপনি কি করবেন? 1 লিখতে পারবেন। 26 নম্বরও পারবেন। এবার আমি একটু জটিল অবস্থানে যাচ্ছি, সেটা হচ্ছে 29 নম্বর অঙ্কটা দেখেন। 29 নম্বর অঙ্কটা দেখেন প্লিজ। 29 নম্বর, প্লিজ একটু কমেন্ট করেন যে এই পর্যন্ত আপনারা অন্তত বুঝতে পেরেছেন কিনা। একটু দ্রুত কমেন্ট করেন যে এই পর্যন্ত আপাতত বুঝতে পেরেছেন কিনা। গুড। এবার আসেন 29 নম্বর অঙ্কটা। 29 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে? 29 নম্বর 1 এর পাওয়ার মানে যদি ঘাত 0 হয়, এটা সমান যদি 1 হয়, তাহলে 100 এর ঘাত যদি 0 হয় তাহলে এটা সমান কত? 1 হবে। এখানে পৃথিবীর তাবৎ কিছু এনে, শূন্য ব্যতীত যাই এনে দিবেন, এটা পাওয়ার 0 হলে আমার কি হবে? 1 হবে। এই কনসেপ্টটা মাথায় রাখবেন। এবার আপনারা একটু দ্রুত আমাকে কমেন্টে জানাবেন, সেটা হচ্ছে বলেন তো এইটুকুর মান কত? খুব দ্রুত কমেন্টে জানাবেন, দেখি কে কে পারেন। খুব দ্রুত কমেন্টে জানাবেন যে এইটুকুর মান কত। গুড, একদম গুড। অর্থাৎ আপনারা সবাই কনসেপ্টটা বুঝতে পেরেছেন তাহলে। কারণ এখানে দেখেন এইটুকুর মান কিন্তু 1। আপনি যদি পুরোটা ধরতেন তাহলে বুঝতাম যে আপনি ভুল করতেছেন। তার মানে উত্তর হবে কত? 8। গুড। দেখেন যারা 0 লিখেছেন তারা কিন্তু সাংঘাতিক রকমভাবে ভুল করেছেন। তাহলে আমাদের উত্তর কত হবে? 8 হবে। এবার এই টাইপের কিছু অঙ্ক আমি একটু দেখব। যেমন আমাদের 33 নম্বর অঙ্কটা দেখেন। 33 নম্বর অঙ্কটা দেখেন যে এখানে x এর পাওয়ার 0, তারপর y x এর পাওয়ার 0। আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যতটুকু পাওয়ার 0 আছে ততটুকুই আপনি 1 লিখতে পারবেন। মানে যতটুকুর পাওয়ার আপনার 0 আছে, যেমন এইটুকু পুরোটার সমান কি আছে? এইটুকুর উপর 0 আছে, এটা 1 হবে। এখন y এর উপর নেই, তার মানে y বসবে। এইটুকুর উপর, এটার উপর 0 আছে, তার মানে এখানে 1 বসবে। আলটিমেট রেজাল্টটা হবে কি? 1 প্লাস y। ক্লিয়ার? খুবই সহজ হিসাব। ওকে, তাহলে এই টাইপের অঙ্ক আমি আর এক দুটো করিয়ে দিই, তারপর ইনশাল্লাহ আপনারা করবেন। ধরেন 35 নম্বর অঙ্কটা আমি সমাধান করি, তারপর এই টাইপের অঙ্কগুলো আপনারা সমাধান করে ফেলবেন। ওকে, 35 নম্বর অঙ্কটা দেখেন। এখানে বলা হচ্ছে a টু বি 0। দেখেন পাওয়ারের সিস্টেমটা দেখেন, b টু a টু দি পাওয়ার 0। তার মানে লক্ষ্য করেন যদি যে এইটুকুর মাঝে হচ্ছে আমার 0, তার মানে কি? এইটুকু 1। এইটুকুর মাঝে হচ্ছে 0, তার মানে এইটুকু 1। তাহলে কত? a স্কোয়ার প্লাস b স্কোয়ার।
আশা করি আপনারা এই কনসেপ্টটা বুঝতে পেরেছেন এবং এই টাইপের অঙ্ক আসলে আপনারা পারবেন। ক্লিয়ার? প্লিজ। এবার তাহলে আমরা 36 নম্বর অঙ্কে চলে যাচ্ছে। 36 নম্বর অঙ্কে দেখুন 36 নম্বরে কি বলা হচ্ছে। এখানে 36 নম্বরে বলা হচ্ছে যে 3/2 এই টোটালটার উপর হচ্ছে আমার এক্স, এটা সমান কি 1। এখন এই অঙ্কে আমার কি বলা হচ্ছে, এক্স এর মান বের করতে হবে। বলেন তো এক্স এখানে কি হিসেবে আছে, ভিত্তি না ঘাত হিসেবে, মানে বেজ না পাওয়ার হিসেবে? একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে এখানে কি অবস্থায় আছে। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে এখানে এক্স পাওয়ার হিসেবে আছে না ঘাত হিসেবে আছে, মানে ভিত্তি হিসেবে আছে। খুব দ্রুত জানান। পাওয়ার হিসেবে। মনে করেন এক্স যদি পাওয়ার হিসেবে থাকে তাহলে আমাকে ভিত্তি বাদ দিতে হবে। ভালো করে মনে রাখেন, এক্স যদি পাওয়ার হিসেবে থাকে, কারণ আপনি যদি এক্স পাওয়ার হিসেবে থাকে তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে ভিত্তি বাদ দিতে হবে। ভিত্তি বাদ দিতে হবে মানে উল্টোটা বাদ দিতে হবে। কথাটা বুঝতে পারছেন কিনা? আবার যদি ধরেন এক্স যদি ভিত্তি হিসেবে থাকে মানে বেস থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, পাওয়ার বাদ দিতে হবে। তার মানে কি, আমার যদি এক্স এর মান বের করতে চান, এক্স এর মান যদি আপনি কি করতে চান, বের করতে চান, তাহলে ভিত্তি মিলাতে হবে এবং বাদ দিতে হবে। ভিত্তি বাদ তো এমনিই যাবে না, ভিত্তি বাদ দিতে হলে কি হবে, ভিত্তি মিলাতে হবে। মানে এক্স উপরে থাকলে ভিত্তি মিলাবেন। ওকে, আমি কথাটা আরেকটু ক্লিয়ার করি যে এখানে আপনি ভিত্তি কি করতে হবে, মিলাতে হবে। ভিত্তি মিলাতে হবে এবং বাদ দিতে হবে। তাহলে পাওয়ার কি করতে হবে, মিলাতে হবে এবং কি করতে হবে, বাদ দিতে হবে। ক্লিয়ার? এই কনসেপ্টটা সবসময় মাথায় রাখবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, দেখেন আমি আবারও বলছি, চলুন আমরা অঙ্কে চলে যাই, তাহলে ক্লিয়ার হবে। তাহলে আমার এক্স এর মান বের করার জন্য যদি এই ধরনের সমীকরণ থাকে তাহলে আমার ভিত্তিটা মিলাতে হবে। এখন ভিত্তি মিলাবো কিভাবে, এখানে ভিত্তি হচ্ছে 3/2, তাহলে 1কে কোনোভাবে 3/2 বানানো যায় কিনা? হ্যাঁ, বানানো যায়। কিভাবে? 3/2 এর পাওয়ার যদি 0 দেই তাহলে এটা সমান 1, তাহলে এটা সমান আমি কি এটা লিখতে পারি। তাহলে এটা যদি লিখতে পারি তাহলে আমাদের কি করতে হবে, তার মানে আপনাকে 3/2 এর পাওয়ার এক্স, তার মানে 3/2 এটা আপনি যখন যেহেতু এক্স এর মান বের করবেন তার মানে ভিত্তি মিলাতে হবে। আর 1 থাকলে এই পাশে যে ভিত্তি হবে এই পাশে এটাই নেবেন। ক্লিয়ার? এই পাশে যদি এটা হয় তাহলে উপরে এখানে কি ভিত্তি বাদ, তাহলে সুতরাং এক সমান কত হবে, 0 হবে। বলেন বুঝতে পেরেছেন কিনা? প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। খুব দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। গুড। চল্লিশ নম্বর অঙ্কটা দেখেন, 40 নম্বর অঙ্কটা, 40 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে এ এর টু দি পাওয়ার -1, এটার পাওয়ার -1। এখানে আমরা জানি যে এটা থাকলে 1/কে এ টু দি পাওয়ার n লেখা হয়। কথাটা ক্লিয়ার? কিন্তু একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, যেমন এ টু দি পাওয়ার যদি -2 থাকে একে 1/a² লেখা হয়।
কিন্তু যদি 1 থাকে, একটা জিনিস লক্ষ্য করেন, এটাকে এভাবে লেখা হয়। খেয়াল করেন যে যদি দেখেন এটার ক্ষেত্রেও আমরা এভাবে লিখি, 2 এর ক্ষেত্রেও আমরা এভাবে লিখি, কিন্তু যদি 1 থাকে 1/a লেখা হয়। আপনি প্রশ্ন করতে পারেন কেন? এর কারণটা হচ্ছে আমরা এখানে 1/1টা এখানে হবে, কিন্তু এখানে হলেও তো 1 আমরা সাধারণত লিখি না। এই কারণে কখনো যদি বইতে এটা সমান সরাসরি এটা লেখে, তাহলে কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। আশা করি বুঝতে পেরেছেন, কনফিউজড হওয়ার কোনো কারণ নেই। এবার লক্ষ্য করেন, তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কে আমরা কি করব? এই অঙ্কে আমাদের কাজ হচ্ছে প্রথমত এটা সূত্রে ফেলা। এটা সূত্র ফেলে হলে 1a⁻1। এখন দেখেন এখানে কেন টোটালটার উপর 1 লিখলাম না? আমি তো চাইলে এটা লিখতে পারতাম, এখানে 1 লিখতে পারতাম, এই কারণে লিখলাম না। 1 লেখা না লেখা একই কথা। এবার আসেন এটাকে আবার আমরা ভাঙাই নিচে, তাহলে আমাদের কি দাঁড়ালো? এটাকে যদি গুণ আকারে লিখি তাহলে উপরে a, নিচে 1, তার মানে উত্তর কত? a। বলেন বুঝতে পারছেন কিনা? এখানে শুভ্র সাহাবাই বলেছেন যে 37 নম্বর অঙ্কটা নিয়ে। ওকে, আমি করে দিচ্ছি, সমস্যা নেই, আশা করি সমস্যা হবে না। ওকে, সাঁত্রিশ নম্বর x/2, এখানে পাওয়ার হচ্ছে a+1 সমান হচ্ছে 1। এখানে তো আসলে অঙ্কটা করতেন যদি, তাহলেই হয়ে যেত। আপনি যেহেতু অঙ্কটা সম্ভবত ভালো করে খেয়াল করেন নাই, তাহলে এটাকে ভিত্তি হিসেবে আমরা কি লিখতে পারি? 0 লিখতে পারি। তাহলে ভিত্তিপাত 1a+1 = 0, সুতরাং a+1 ওপাশে নিলে কি হবে? -1 হবে। কথাটা ক্লিয়ার? এই কারণে আমাদের -1 হয়েছে। এবার আসুন আমরা 41 নম্বর অঙ্কটা দেখব, যে 41 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে। প্লিজ বুঝতে পেরেছেন কিনা শুভ্র ভাই? একটু দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা, প্লিজ। একচল্লিশ নম্বরটা দেখেন, 41 নম্বর কি বলা হচ্ছে? 41 নম্বর বলা হচ্ছে x/y সমান হচ্ছে y⁻1। তাহলে এটা সমান আমাদের কি হবে? এটা সমান একটু লক্ষ্য করে দেখেন, x/y সমান 1 এত। এখন উভয় পক্ষে যদি আমরা y গুণ করি তাহলে কি দাঁড়াবে? উভয় পক্ষে যদি y গুণ করি তাহলে আমার এই যে হরের যে yটা, এটা কাটা যাবে। এটা যদি কাটা যায় তাহলে এ পাশে আমার থাকলো x, এই পাশে থাকলো কি 1। তো আমরা এই কাটাকাটিটা সাধারণত স্মার্ট ওয়েতে আমরা দেখাই না। কেন দেখাই না? কারণ এটা ছোট বাচ্চাদের কাজ। আমরা x/y আছে সমান 1/y আছে, রাইট? এখন এটা আমরা নিচে y মিলে গেলে এটা আমরা বাদ দিতে পারি, তার মানে কি? সুতরাং x সমান কত? 1, রাইট? উপরে যদি y থাকতো সেটাও আমরা বাদ দিতে পারতাম। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে এবার আমরা একটু সামনে আগাবো। আর এখন যে ম্যাথগুলি করতেছি এগুলি সবই ওই আজকের আলোচনার ভিতর থেকে, তো কয়েকটা ম্যাথ বেশি চর্চা করলে আমাদের সমস্যা হবে না। এবার আমরা 42 নাম্বার দেখে আমরা 53 পর্যন্ত অঙ্ক দেখব, 53 পর্যন্ত। তাহলে 42 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 42 নম্বর অঙ্কে বলা হচ্ছে √3 আবার √3 a এর পাওয়ার 3। আপনাদের একটা বিষয় আমি একটু বলে দিই, যে যদি এরকম পাওয়ার এরকম থাকে তাহলে এটা সমান আমরা হাফ যেমন লিখতে পারি, আবার এটা ফাইনালি গিয়ে যেটা হয় এটা কাটাকে এ থাকে, তার মানে আমরা এটা বলতে পারি। একইভাবে আমার যদি এটার পাওয়ার
3 থাকে, তাহলে আমি যদি ভাঙ্গাই 1/3 আর এটা যদি গুণ করি তাহলে এখানেও এটা কেটে 1 হতে পারে। এই কথাটাকে আমরা এই বয়সে সরাসরি মনে করব, সেটা হচ্ছে যে আমরা আমরা এটা আর এটা কেটে দিতে পারি, এটা আর এটা কেটে দিতে পারি, তাহলে থাকলো কত a। এই 3 মানে ঘন কেটে দিতে পারি, থাকলো কত a। এখন এভাবে চিন্তা করাটা হচ্ছে স্মার্ট ওয়ে, যাতে করে আপনি খুব দ্রুত একটা জিনিস গেজ করতে পারেন অথবা সমাধানে পৌঁছতে পারেন। কথাটা বুঝতে পারছেন কিনা? এখন আমাদের এই জায়গায় আমরা ওই কাজটা চাইলে করতে পারি, কিন্তু আমরা অঙ্কটা একটু ডিটেলসই দেখব। সেটি হচ্ছে, দেখেন এখানে আমরা যদি প্রথমটা এটার কাছাকাছিটা ভাঙাবো, যদি ভাঙাই তাহলে এটা ভাঙালে 1/3 হবে, রাইট? 1/3 হবে। এখন 1/3 হয়, দেখেন আমি এটা কিন্তু এটা পাওয়ার দিয়ে দেখাইছি, কিন্তু এটা যদি এভাবে দেখাতাম তাহলেও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যেত। অনেকে আবার ভুল বুঝতে পারেন, এভাবেও কিন্তু কাটাকাটি করা যায়। যেমন এখানে যেটা আসছে এভাবেও আমরা এই 3 এটা কেটে দিতে পারি। ক্লিয়ার? এটা সমানও আমার এ হবে, এটা সমানও আমার এ হবে। এবার খেয়াল করে দেখেন যে এই জায়গাটায় আমি চাইলে এটা কেটে দিতে পারতাম, কিন্তু এক লাইন আমি এখানে বৃদ্ধি করলাম, কারণ হচ্ছে এটা আসলো, কারণ আমাদের রেজাল্টটাই হচ্ছে এই টাইপের। ওকে, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি। আর পরীক্ষার হলে আপনি যে চিন্তাটা করতেন, যে এটা খুবই সহজ চিন্তা করতেন, এটা থাকতো তাহলে এখানে থাকতো কি এ, তারপর এটা ভাঙালে এত, অর্থাৎ সরাসরি এই উত্তরটা লিখে ফেলতেন, প্রথমটা কেটে দিয়ে আরেকটা ভাঙিয়ে রাখতেন। ক্লিয়ার? আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে এভাবে চাইলে আমরা ভাঙিয়ে লিখতে পারি। যারা একটু দুর্বল থাকবেন তাদের উচিত হচ্ছে ভিডিওটা একাধিকবার দেখা, কারণ হচ্ছে ফার্স্ট টাইমে যারা দুর্বল থাকেন তাদের আলোচনা দীর্ঘ সময় শোনার অভিজ্ঞতা থাকে না। হ্যাঁ, বলেন বুঝতে পেরেছেন কিনা? একটু যদি কমেন্ট করতেন তাহলে ভালো হতো, প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করেন। ওকে, তাহলে আমি 44 নম্বর অঙ্কটা করছি। 44 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে যে 664, এটি খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। 3 মানে ঘন 27, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। এই কারণে ইন্টারেস্টিং যে আপনি কিভাবে ভিতরের সংখ্যাটা ভাঙাবেন, মানে যেদিক থেকে বৃষ্টি আসবে সেদিকেই ছাতা ধরতে হবে। বিষয়টা ঠিক এরকম, যখন যেভাবে সিচুয়েশন আসবে সেভাবে আপনি একে ভাঙাবেন। কথাটা ক্লিয়ার? যেমন লক্ষ্য করে দেখেন যে এই জায়গায় আমরা এটার আমার যেহেতু রুট হচ্ছে 6 আর এটা যেহেতু 3, তাহলে আপনাকে এটা এমনভাবে ভাঙাতে হবে 64কে যাতে ওই বেসমেন্টের পাওয়ারটা 6 হয়, যেটাকে আমরা 26 আকারে ভাঙাতে পারি। কি আকারে ভাঙাতে পারি? 26 আকারে। এখন এটি কেন আমি চাচ্ছি এভাবে ভাঙাবো, কারণ আমি তো 43 আকারেও ভাঙাতে পারতাম, তাই কিনা? যে 4 ষোলং কত, 4 6 24, 4 4 4 6, অর্থাৎ আমি এভাবেও ভাঙাতে পারতাম। আমি 64কে তাহলে কেন এভাবে ভাঙাচ্ছি? এর মূল কারণ হচ্ছে আমার লক্ষ্য হচ্ছে এখানকার যে রুটের ভিতর কি আছে, 6 আছে, তার মানে এটার সামনে রেখে আমি এটা ভাঙালাম এভাবে, কারণ আমি জানি তাহলে এটা কি করা যাবে, ভ্যানিশ করা যাবে। তাহলে 27কেও আমি কিভাবে 3 কিউব করতে পারি, তাহলে 3 কিউব করলে আমরা এটাও এখানে কি করে দিতে পারি, ভ্যানিশ করে দিতে পারি। তাহলে সেম হলে আমি আবারও বলছি আমরা কি করতে পারি, ভ্যানিশ করতে পারি। 6 6, এটা জাস্ট আপনি পরীক্ষার হলের জন্য করবেন, কিন্তু এই কাটাকাটিটা আমি গাণিতিকভাবে আপনাদেরকে বলছি না। তাহলে আপনার কথা হচ্ছে 6। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন। আরেকটা বিষয় হচ্ছে, আমি যেহেতু আজকে ডেডিকেটেড লাইনটা ফলো করতেছি, আমি সারাক্ষণ একটু এটা রিপোর্টটা লক্ষ্য করতেছি। আপনারাও একটু, যাদের নেট লাইন ভালো আছে তারাও একটু ক্লাস শেষে আমাকে রিপোর্টটা দিবেন, যে যারা ব্যক্তিগতভাবে ভালো নেট স্পিড নিয়ে ক্লাস করতেছেন তারা আমাকে একটু রিপোর্টটা দিবেন, যে ফাইনালি আমি যখন জানতে চাইবো ক্লাস শেষে যে আসলেই মানে ক্লাস কোয়ালিটিটা কেমন ছিল,
মানে কতটুকু সুস্পষ্ট ছিল এই ব্যাপারে আমাকে একটু অবগত করবেন। ওকে, এখন লক্ষ্য করেন যে আমরা একটু সামনে যাব, আমরা আলোচনার একদম শেষের দিকে চলে আসছি। 45 নাম্বার, হ্যাঁ আমি এখন জানতে চাচ্ছি না, এটা হচ্ছে একটু পরে জানতে চাচ্ছি। হ্যাঁ, আপনারা আপাতত ক্লাস করতে থাকেন। আসেন আমি একটু 45 নম্বর অঙ্কটা দেখছি যে 45 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে। দেখেন 45 নম্বর অঙ্কটি এখানে বলা হচ্ছে যে x√09, ওকে, এটি সমান যদি আমার কি হয় 3 হয়, কি হয় 3 হয়, তাহলে আপনার অঙ্কটা কি হবে। লক্ষ্য করেন যে এটাকে আপনি প্রথমত এই দশমিকটা তুলে নেবেন। কেন দশমিকটা তুলে নেবেন? কারণ এছাড়া তো আপনি এটার ঘন করতে পারবেন না, তাহলে বর্গমূল বের করাটা আপনার জন্য কঠিন হবে। আর এটা তুলে নিলে আমাদের আরেকটা সুবিধাও আছে, কারণ এখানে 9 আছে 100, অর্থাৎ দশমিকের পরিবর্তে একটা 1 আর 2 ঘরের জন্য দুটো শূন্য। এতে আমার সুবিধাটা হচ্ছে যে এখানে দুটো সংখ্যায় 9 বলেন 100 বলেন দুটোই মূলত, দেখেন এখানে দুটোই মূলত হচ্ছে বর্গ সংখ্যা, আর এই কারণেই মূলত আমার এটাকে ভাঙানো। এখন বর্গ সংখ্যা যেহেতু, এখানে আমি যে কাজটা করতে পারি, এটা যদি 3 স্কোয়ার লিখি, ধরেন বর্গ দেওয়ার পর এটা যদি 10 স্কোয়ার লিখি, তাহলে আমার কি ঘটনাটা ঘটতেছে, তার মানে কি এটাকে এই দুটোকে আমি বর্গমূল মুক্ত করতে পারতেছি। তাহলে বর্গমূল যদি মুক্ত করি তাহলে x হবে 3/10 হবে, রাইট? তাহলে এটা সমান 10। এবার আমরা কি করব, এবার আমরা উপরে 3x হবে, উপরে কি হবে, অথবা আমি যে কাজটা করতে পারি 3 কেটে দিতে পারি, তাহলে আমার যা হোক আমি এই ঝামেলা করব না, তাহলে আমি স্বাভাবিক নিয়মে অঙ্ক করি। তাহলে ওপাশে 3, এটা ওপাশে গেলে কি হবে, উল্টে যাবে 3, তাহলে আমরা এভাবে কেটে দিতে পারি। এভাবে কেটে দিলে তাহলে আমাদের রেজাল্টটা কত হবে, 10 হবে। এটি হচ্ছে মূলত আমাদের কি x এর মান। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, যত দ্রুত পারেন কমেন্ট করুন। আমরা একদম শেষের দিকে চলে আসছি ক্লাসের। দেখেন এখানে 48 নম্বর অঙ্কটা যদি আপনারা দেখেন, 48 নম্বর অঙ্কে এখানে কি বলা হচ্ছে। এই অঙ্কটা সহজ, তারপরে আমি করতেছি 33তম বিসিএস এ আসছিল, সরি, হ্যাঁ 3, সরি, ওকে, টোটাল পাওয়ার 6, টোটাল পাওয়ার কি 6। এখন দেখেন এই অঙ্কটা আপনি যদি দেখেন এখানে এটা সমান কিন্তু 1/3 হয়, এখানে 1/3 হয়, আর 6 সমান কিন্তু 2 × 3 ভাঙাতে পারে। তার মানে পাওয়ারে যদি 3 থাকে তাহলে এটা কেটে দেওয়ার সুযোগ থাকে। তার মানে আমরা এখানে কি করব বলেন তো, আমরা এখানে যে কাজটা করব, এটাকে আমি এর সাথে মানে খুব আপনি যে কোনোভাবেই করতে পারেন, যেমন এটাকে যদি আপনি ভাঙিয়ে নেন তাহলে হবে, তাহলে 6 এসে এর সাথে গুণ হলো, তাই কিনা? এটা যদি ভাঙিয়ে নেন তাহলে এটার সাথে গুণ হলো, তাহলে এটা কাটলে 2, এটা কাটলে 2, তাহলে এখানে 3 কত থাকবে 3 স্কোয়ার, এখানে কি 4 স্কোয়ার, তাহলে 9 আর হচ্ছে আমার কত, এখানে সরি একটু ভুল করে ফেলছি, লক্ষ্য করেন যে এই জায়গায় যদি আমরা ভাঙিয়ে নেই, এটার সাথে এটা যদি ভাঙিয়ে নেই তাহলে কত হচ্ছে এটা, এটার সাথে যদি ভাঙিয়ে নেই আমার কত হচ্ছে এটা, রাইট?
এখন এভাবে যেমন আপনি উপরে পাওয়ার হচ্ছে 3 × 2, রাইট? তাহলে এটা দ্বারা আপনি এটা কেটে দিতে পারেন, কারণ পরবর্তীতে এসে কি হবে, এখানে 3 গুণ করবেন, এটা এসে কি হবে 3 গুণ হবে। তাহলে এটি যদি হয় তাহলে আমাদের কত হচ্ছে, এটা এটা কাটা যাচ্ছে 3, এটা এটা কাটা গেলে কত 3 × 4 = 12, এটা রাইট। তাহলে আমার কত হচ্ছে 144 হচ্ছে। যদিও আমরা আগের ভাবে যদি সমাধান করতাম ওটাও হয়ে যেত, তাই না? সো যা হোক, আমাদের দেখুন এখানে উত্তর চলে আসছে 144। এবার দেখেন 49 নম্বর অঙ্কটা একটু করব, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমরা এখানেও একটা আইডিয়া শিখব। চৌষট্টি 2/3 প্লাস 625 হাফ কে। একটু চিন্তা করেন তো অঙ্কটা কিভাবে হবে। ওকে, ওটা ঠিক ছিল, সমস্যা নেই। আসলে যে কোনোভাবেই অঙ্ক করলে হবে, আপনার নিয়ম ঠিক থাকলেই হলো। হ্যাঁ হ্যাঁ, পাওয়ার ভেঙে করলে হবে। আসলে আমি নিয়ম বোঝাতে গিয়ে হঠাৎ করে মনে হচ্ছে না ওভাবে ভেঙে বোঝানো উচিত। আসলে মানে শিক্ষক হিসেবে তো আমরা অনেক সময় অনেক মানে ওয়ে চেঞ্জ করতে হয়। তো আমার কাছে হঠাৎ করে মনে হলো যে এই ওয়েতে সমাধান করি, যেহেতু আমি ওটা কাটাকাটির একটা অভ্যাস এর আগে আলোচনা করেছিলাম। কিন্তু আপনি আপনার মতো করতে পারেন, এটা সমস্যা নেই। আসুন একটু ঠান্ডা মাথায় অঙ্ক করি। এটা বলেন তো, 64কে আমি কিন্তু বলেছিলাম যে আপনি এখানে এভাবেও সাজাতে পারেন, এভাবেও সাজাতে পারেন। এর আগে আমরা অঙ্কের প্রয়োজনে এইভাবে সাজিয়েছিলাম, রাইট? এবার আমরা কিভাবে সাজাবো? এবার এই 3-এর সাথে কাটার জন্য আমাদের এই মেথডটাই আমাদের জন্য প্রয়োজন। তাহলে এবার আমরা এভাবে সাজাবো, রাইট? কেন সাজাবো? কারণ আমার অঙ্কের প্রয়োজনে। কারণ অঙ্কের প্রয়োজনে যেটা সরলীকরণ হবে আমরা সেটাই করব। তাহলে এখানে আমি যদি 4/3 দিয়ে সাজাই তাহলে আমার এটা কাটা যাবে। তাহলে আপনি হয়তো বুঝতে পারছেন যে 625কে তাহলে কোনো কিছু ভিত্তির স্কয়ার করতে হবে। কি করতে হবে? স্কয়ার করতে হবে। কথাটা ক্লিয়ার? এখন দেখেন, স্কয়ার করলে এটা 25-এর স্কয়ার করতে পারেন, 25-এর স্কয়ার করতে পারেন। এতে করে যেটা হবে, আমি যদি আসলেই ভেঙ্গে লিখি তাহলে এখানে আমাদের এখানে তো 3k আছে, তাই না? পুরো k এর মানটা বের করতে হবে। সো আমি পুরোটাই একসাথে লিখে এগোচ্ছি। তাহলে আমি চাইলে এটা কেটে দিতে পারতাম, হ্যাঁ, বোঝানোর জন্যই আমি অবশ্যই এইভাবে লিখতেছি 3k। এবার তাহলে আমাদের এটা কাটা, তাহলে এখানে কি স্কয়ার থাকতেছে, এখানে এটা কাটা, রাইট? এখানে 3k, এখানে কি 3k। তাহলে এটা আমাদের কি হবে 16/25 3k। তাহলে আমাদের এখানে 16/25-এ কত হবে 41। তাহলে 41 = 3k। সুতরাং k সমান কত হবে 41/3। ওকে, আমাদের এই জায়গাটায় সমস্ত চলে আসতেছে। এখন দেখেন এখানে 41/3 চলে আসছে, 41/3 চলে আসছে। এখন আপনাকে দেখতে হবে যে প্রশ্নটা
এই অবস্থায় দেওয়া নাকি মিশ্র ভগ্নাংশে দেওয়া, অর্থাৎ কে সমান সমান হচ্ছে আমার 41/3। তাহলে এখানে আপনি যদি ভাগ করেন সরাসরি এখানে 3 তেরং 39 ভাগ করতে পারেন। তাহলে 3 তেরং যদি 39 হয় তাহলে 41 হতে আরও 2 লাগবে, তার মানে 40 41, তাহলে উপরে থাকবে 2, ব্যাস হয়ে গেল। এটি হচ্ছে মূলত আমাদের উত্তর। প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান আপনারা বুঝতে পেরেছেন কিনা। প্লিজ খুব দ্রুত কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। এবার একদম লাস্ট, দেখেন 50 নম্বর অঙ্কটা 3 পাওয়ার এক্স যোগ 3 পাওয়ার এক্স যোগ, অনেকে এই অঙ্কে যেটা ভুল করে গুণ ভেবে বসে থাকে যে ভিত্তি মিলে গেছে পাওয়ার মিলে গেছে, বিষয়টা কিন্তু এরকম না। যদি ভালো করে খেয়াল করেন এটা কিন্তু যোগ চিহ্ন, নট কি গুণন। ভালো করে খেয়াল করেন, তার মানে আপনাকে যোগ করতে হবে। যোগ করলে এই টোটালটা মিলে একটা, এই টোটালটা মিলে একটা, এই টোটালটা মিলে একটা, তার মানে এখানে আছে কয়টা? 3টা। তাহলে 3টা যদি থাকে, 3টা কি আছে? এক্স টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার এক্স, তার মানে এই 3 টু দি পাওয়ার আমার এখানে কয়টা আছে? 3টা আছে। এখন একে আবার মানে সূচকে ফেলেন, এর পাওয়ার 1 আছে, এখানে এক্স আছে, তাহলে 1 প্লাস এক্স, এটি আমাদের উত্তর। চাইলে এক্স প্লাস 1ও লিখতে পারেন, তাহলে সাজানো হবে এক্স প্লাস 1। পরীক্ষার হলে যেভাবে থাকবে আপনি সেভাবেই লিখবেন। ওকে, আমরা আর 3টা অঙ্ক পর্যন্ত আছি, তাহলে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এবার তাহলে এই টাইপের অঙ্ক তো মোটামুটি সব অঙ্কই আমার মনে হয় যে আপনারা পারবেন। যেমন আমরা যদি একদম সরাসরি দেখি, তার আগে বলেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। হ্যাঁ, ক্লাস আরও চলবে না, ক্লাস শেষ করে দেব। হ্যাঁ, ক্লাস শেষ করে দেব। এখন দেখুন যে এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন আসেন একদম লাস্ট অঙ্কটা আমরা করি। ওকে, দেখেন লাস্ট অঙ্কটা যদি আপনারা করেন তাহলে এখানে কিভাবে করবেন। প্রথমত হচ্ছে লাস্ট অঙ্কে আমার পাওয়ার দেওয়া আছে মাইনাস 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ 5 মাইনাস প্লাস 5 3 মাইনাস প্লাস 5, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে আমার এগুলি কিন্তু এক একটা, আমি কিন্তু আবারও বলছি এগুলি যোগ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে যদি 5টা হয় তাহলে 5টা কি 5 টু দি পাওয়ার -3। যদি এটি সত্য হয়, এবার কিন্তু গুণ আকারে আছে। কি আকারে আছে? গুণ আকারে। এর পাওয়ার 1 আছে, রাইট? তাহলে আমার 5 এখানে দেখেন আমি যদি যোগ করি, যোগ করলে তো এটা মাইনাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 5 মাইনাস কি হচ্ছে? 5 টু দি পাওয়ার -2 হচ্ছে। এটি হচ্ছে আমাদের উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন, খুব দ্রুত কমেন্ট করুন, লাস্ট বারের মতো কমেন্ট করুন। গুড। জেরিন আফসানা, ওকে, দেখেন
এখানে এটা আছে কয়টা দেখেন, এগুলি কিন্তু যোগ, যোগ হলে যোগ করতে হবে, গুণ হলে তখন ভিত্তিটাকে কাজে লাগাতে পারেন। যোগ যেহেতু, তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে, তাহলে পাঁচটা 5⁻³ আছে, এটার আমি এইভাবেই লিখেছি। ক্লিয়ার? এখানে যদি ইনটু না দেই তাহলে তো এটা 55 হয়ে যাবে, কিন্তু আমি তো আসলে 55 লিখতেছি না। কথা বুঝতে পারছেন কিনা? স্যার যোগ আছে তাহলে গুণ হলো কেন? গুড। তাহলে বলেন তো, আমাকে বলেন, এ তিনটা, বলেন তিনটা এ আপনি কিভাবে লিখবেন? খুব দ্রুত দ্রুত একটু কমেন্টে জানান যে তিনটা এ আপনি কিভাবে লিখবেন, তিনটা এ একসাথে যোগ করলে কিভাবে লিখবেন। অন্যরা উত্তর করতে পারেন, তিনটা এ লিখলে কিভাবে লিখবেন, অর্থাৎ একটা দুইটা তিনটা, তিনটা এ আপনি কিভাবে লিখবেন, তিনটা এ। হ্যাঁ নাসিম ভাইও লেখেন, তিনটা এ কিভাবে লিখবেন? হ্যাঁ আপনি এর ঘনও লিখতে পারেন, এটা সমস্যা নেই। এখন তিন, ও সরি, এখানে তো গুণ লিখেছি তাই না, এটা তো এভাবে লিখবেন, কিন্তু যোগ আকারে যদি বলি, আমি মূলত এটা জিজ্ঞাসা করতে চেয়েছিলাম, তিনটা এ যোগ করলে এটা কিভাবে লিখবেন। যারা 3A লিখছেন তারা কিন্তু ভুল করছেন, যারা 3A লিখছেন তারা ভুল করেছেন। থ্রি এ লিখবেন। এখন এই যে 3A লিখতেছেন, 3A জিনিসটা কি, এটা কি কখনো কল্পনা করেছেন? ভাই আমি গুণ করে লিখেছি, আপনি সঠিকটা লিখবেন। হ্যাঁ দেখেন, এখন তাহলে এই 3A মানেটা কি? 3A মানে হচ্ছে 3 × A। যেহেতু আমার এখানে এ হচ্ছে এই জায়গায় চলক, সঙ্গত কারণে আমার এটার সাথে সংখ্যা মেশানোর কারণে আমার কোনো সমস্যা ছিল না। কথা বুঝতে পারছেন? সংখ্যা মেশানোর কারণে এটা তেল জল একসাথে হয়েছে। এখন তেল জল একসাথে হয়েছে, 3A দেখেন মিশবে না, জীবনেও মিশবে না। আমি যদি তিনটা তিন লিখি এভাবে, দেখেন ধরেন তিনটা তিন আমি যদি নয়ও লিখতে পারি, আমি যদি ধরেন তিনটা তিন এভাবে লিখি, বলেন তো আপনি কি আমার কথা মেনে নেবেন? তিনটা তিনটা তিন আমি এভাবে লিখলাম, মানবেন? আপনি বলবেন যে এটা 33, তার মানে আপনি মানবেন না। তার মানে অবশ্যই আপনাকে এখানে মাঝখানে একটা গুণ চিহ্ন দিয়ে দেখাতে হবে যে এটা তিনটা তিন, রাইট? গুড। তাহলে দেখেন এই জিনিসটা আপনি, এই কারণে আমি এখানে 5⁵ এটা গুণ দেব না, তাহলে কি দেব বলেন? এখন আপনারা যেহেতু ওই যুক্তির কথাই বলছেন, তাহলে আমি এই কারণে গুণ দিয়েছি, কারণ এভাবে না লিখলে তো 55⁻³ হয়ে যাবে। ক্লিয়ার? এবার লাস্ট যে কোশ্চেনটা, সেটা হচ্ছে আপনারা একটু আমাকে খুব দ্রুত একটু কমেন্টে জানাবেন, যাদের নেট স্পিড ভালো ছিল, মানে এরকম যারা রয়েছেন, তারা একটু আমাকে মানে বলবেন যে নেটের মানে ভিডিও কোয়ালিটি কেমন ছিল এবং শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সমস্যা হয়েছে কিনা। আমি বলছি যারা ওয়াইফাই ইউজ করেন এবং ভালো নেট পান তারা একটু করবেন। সবাই একটু কমেন্ট করুন, মানে যারা মূলত প্র্যাকটিক্যালি ক্লাসটাতে জানেন যে আপনার নেট কোয়ালিটি ভালো, তাদের সমস্যা হয়েছে কিনা অথবা কেমন ছিল, জাস্ট একটা জরিপ প্লিজ একটু হেল্প করুন।
হ্যাঁ, এখানে সম্ভবত হাসান মাহমুদ ভাই একটা প্রশ্ন করেছিলেন যে আমরা অসমতাটা কখন করাবো। আসলে অসমতাটা আমরা এই সূচক লগারিদম করানোর পরেই আমরা করাবো। ওকে, ওকে, বুঝতে পেরেছি। আসলে এই ব্যাপারে অ্যাকুরেট জরিপ পাওয়াটা কঠিন, কারণ এক একজনের এক এক অবস্থান থেকে ক্লাস করছেন। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। তাহলে আজকের ক্লাসটি আর আমরা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।